তো আমাদের আজকের টপিক ছিল হচ্ছে গিয়ে কি আমাদের আজকের টপিক হচ্ছে আমি কিন্তু এই যে এলডিসির এই তিনটা ইনফোগ্রাম কিন্তু আমার টাইম লাইনেও শেয়ার করে দিয়েছি। আপনাদের বন্ধু বান্ধবকে বলবেন, ওরা হেল্প পাবে একটা ভালো এখান থেকে। আমি আরো দিব, এই আপনাদের ক্লাসের সঙ্গে সঙ্গে কিছু অ্যাটলিস্ট 15টা টপিকের ফোকাসের দিয়ে দিব, কি বলে যে ইনফোগ্রাম দিয়ে দিব, যেন আপনি ঘরে বসে পড়তে পারেন। ঠিক আছে? তো দেখেন, আমাদের আজকের টপিকটা হচ্ছে গিয়ে এলডিসি গ্রাজুয়েশন। হ্যাঁ, আনলকিং পটেনশিয়াল অ্যান্ড নেভিগেটিং দ্য পাথ অ্যাহেড। মানে কি, যে এলডিসি থেকে এলডিসি মানে কি, লিস্ট ডেভেলপ কান্ট্রিজ আমরা জানি। ঠিক আছে? এটা স্বাধীনতা যুদ্ধের পরপরই এস্টাবলিশ করা হয়েছিল এবং আহ তখনই বেশ কিছু কান্ট্রিকে, প্রায় এবং 40 কান্ট্রিকে আপনার হচ্ছে এলডিসি ব্লক ইনক্লুড করা হয়। এখান থেকে খুব বেশি কান্ট্রি এখন পর্যন্ত বের হয় নাই। বের হতে পারে নাই বলা যাবে না, তারা হয়তো উইলিংলি বের হয় নাই, বিকজ ইফ ইউ স্টে ইন দ্য এলডিসি ব্লক দেন ইউ উইল গেট সাম বেনিফিট। তো বলছে যে এলডিসি গ্রাজুয়েশনের পটেনশিয়ালটা আনলক করতে হবে এবং কি নেভিগেটিং দ্য পাথ অ্যাহেড। ঠিক আছে? যদিও এই নামটা আসলে খুব কঠিন একটা নাম হয়ে গেছে। ঠিক আছে? ওকে, সো এই নামটাকে আমরা যদি একটু চেঞ্জ করে নিয়ে যেতে পারতাম এরকম যে, কই যেন লিখবো আমরা। আমরা লিখবো কোথায়, আমরা লিখবো যে এখানে এসে যে এলডিসি গ্রাজুয়েশন পটেনশিয়াল নেভিগেটিং দ্য পাথ অ্যাহেড, এখানে লিখে দেন বাংলাদেশ পার্সপেক্টিভ। কারণ আমরা তো সাধারণত যাই লিখবো আমাদের টার্গেট থাকবে কি বাংলাদেশ লেখা, তাই না? কথা কি ঠিক আছে না ভুল আছে? জি হ্যালো। ভাইয়া। ঠিক আছে দাদা। আচ্ছা। তো আমরা কিন্তু লিখবো হচ্ছে বাংলা। এখন দেখেন আমরা সাউন্ডের প্রবলেম হচ্ছে মনে হয় দাদা। কিরকম প্রবলেম হচ্ছে। ওকে, কথা কেটে কেটে আটকা আসতেছে। আটকা যাচ্ছে। নয়েজ আসতেছে দাদা আপনার সাউন্ডে অনেক। এখন ক্লিয়ার আছে? ক্লিয়ার আছে না? আচ্ছা, ওকে। দাদা এখনো নয়েজ আসছে। নয়েজ মানে কি আর একটা নেটওয়ার্ক একটা ইস্যু না? একটা ভাইব্রেশনের সাউন্ড আসতেছে ব্যাকগ্রাউন্ডে, ভাইব্রেশনের আচ্ছা, সাউন্ড। ওটা ফ্যানের কারণে, দাঁড়ান আমি ঠিক করে দিচ্ছি। একটু দাঁড়ান। হ্যাঁ, দিয়েছি। এখন আসছে আর? জি হ্যালো। দাদা এখনো না আসতেছে। দাদা, এখন না আসে না। দাদা, ঠিক হয়ে গেছে, ক্লিয়ার এখন ক্লিয়ার। ক্লিয়ার আছে। ওই ফ্যানের জন্য হ্যাঁ আসছে। এখন ক্লিয়ার। ফ্যানটা আবার কাজ শুরু হয়ে করছে। গেছে। তো দেখেন এখানে ওয়ার্ড যেগুলো দেওয়া আছে এগুলো আমি আগেও ফেসবুকে শেয়ার করছি। ঠিক আছে? এই ওয়ার্ড গুলো এখানে দেওয়া আমি দিয়েছি। দাদা সম্ভবত আপনার মাইক্রোফোনে একটা সমস্যা হয়েছে, আপনি কথা বললেই নয়েজটা আসতেছে। মাইক্রোফোনে কি নয়েজ হবে? রেডিওর মতো একটা সাউন্ড তো আছে। অনেক সময় লুজ কানেকশন থাকলে একটা ভাইব্রেশনের মতো করে সাউন্ড আসে। আমার মনে হয় কানেকশনে এখন কোনো এখান ঝামেলা থেকে তো হতে পারে। আমার আসলে কিছু নাই, মানে মাইক্রোফোনের কোনো ইস্যুজ আমি নাই আসলে। ক্লিয়ারলি শুনতে না পাচ্ছি। দাদা, সাউন্ড তো ক্লিয়ার আছে, আমরা তো ঠিক দাদা শুনতে ক্লিয়ার পাচ্ছি। শোনা যাচ্ছে। ক্লিয়ার শুনছেন? এই যে আমার এখানে নয়েজ রিমুভাল ডিফল্ট করা আছে, কোনো কিছু করা হয়নি। ঠিক আছে? দাদা এটা তো প্রবাবলি এখন আপনার দেখেন দিক থেকে না, এটা কোনো পার্টিসিপেন্টকে এখানে যে মিউট করা নাই তার ওয়ার্ডগুলো থেকে আছে আসতেছে। এগুলো আমার টাইম লাইনেও আপনারা পেয়েছেন। এবং এই যে তিনটা ইনফোগ্রাফ দিয়েছি, এই তিনটা ইনফোগ্রাফও আপনারা টাইম লাইনে কিন্তু পেয়েছেন। ঠিক আছে? তবে এটাকে আমি ইনফোগ্রাফের চাইতে বেশি বলবো হচ্ছে এগুলো একটু আপনার কি বলতে পারেন যে কিছুটা নিউমেরিক্যাল ডাটাও বলা যাবে না, একটু কম আছে, একটু ডিসকাশনটাই কোয়ালিটেটিভ ডাটাটা এখানে বেশি আছে। ডাটা তো দুই প্রকার, কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভ হচ্ছে কোনগুলা, যেগুলো নিউমেরিক্যাল ডাটা, যেমন এই গ্রাফটাতে আছে দেখেন। আর এগুলো হচ্ছে গিয়ে কোয়ালিটেটিভ স্টেটমেন্ট, ডেসক্রিপটিভ ডাটা। ঠিক আছে? এখানে আহ এছাড়া হয়েছে সেটা হচ্ছে যে আমি দুটা বাক্য রেখেছি। এই দুটা বাক্য রেখেছি একটা রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে, একটা রিডিউসড অ্যাডভার্ব ক্লজ দিয়ে। এই দুটো বাক্য একটু আমরা দেখবো, যেন আমাদের প্রত্যেক ক্লাসের পড়াটা মোটামুটি রিভিশন হয়। ক্লজগুলো যেন কোনোভাবেই মাথা থেকে হারায় না যায়। এরপরে আমি কিছু টার্মিনোলজি দিয়েছি, যে যেই কথাগুলো আমাদের বারবার আসা উচিত লেখার মধ্যেখানে, যেমন স্ট্রাকচার চেঞ্জ, ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জ। সো ইনস্টেড অফ সেইং ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জ, ইউ বেটার সে স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন। কথাটা সুন্দর লাগে। ঠিক আছে? একটু এক্সপ্লেনেশনও করেছি। প্যারাডাইম শিফট মানে হচ্ছে একটা ম্যাসিভ চেঞ্জ এরকম বোঝায়। ঠিক আছে? ফিজিক্যাল স্পেস,
পড়বেন, পড়লে বুঝতে পারবেন। ফিজিক্যাল বেসিক্যালি বোঝায় হচ্ছে যে বাজেটের ক্ষেত্রে আপনার যদি কোনো ওয়ে থাকে কোনো একটা জিনিসকে করার মতো, মানে কি বলে অ্যাভয়েড করে যাওয়ার মতো, ওই জায়গাটাকে বলে ফিজিক্যাল স্পেস, সোজা কথায়, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে কি রেভিনিউ মোবিলাইজেশন। রেভিনিউ মোবিলাইজেশন মানে হচ্ছে মোদ্দা কথা হলো সহজতর উপায়ে রেভিনিউ জেনারেট করতে পারা, আর কিছুই না, ঠিক আছে। ট্রাপোজয়েড অফ গ্রোথ, এটা বাদ দিয়ে দিয়ে, এটা লাগবে না, এটা হুদাই আমি রাখছিলাম, ডিলিট করতে ভুলে গেছিলাম। এটাকে আমি রেড মার্ক করলাম, এটা আপনি জিন্দিগিতে ইউজ করবেন না, হুদাই দরকার নাই, ঠিক আছে। তারপর প্রেফারেন্স পড়েন, পার গেট এগ্রিমেন্ট। দাদা কথা শোনা যায় না। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, এটা কেন করা হয়? এটা করা হয় আপনার আরো এরকম আছে, এটা করা হয় হচ্ছে যে দুই দেশের মধ্যে রিলেশন গুলাকে ঠিকঠাক রাখার জন্য। যেমন ধরেন আপনারা দেখবেন যে রিসেন্টলি কয়েক মাস আগেই when Trump was repetitively imposing tariff, দাদা কি আউট হয়ে গেল? কখন ক্লাস শুরু হয়েছে আজকে? মাত্রই। মাত্র শুরু হয়েছে। আমাদের ক্লাসের পিডিএফ গুলো মানে এলডিসি আজকে, তার আগে নন এনপিএল এগুলো কই আছে? এনপিএল এরটা দেখেছি কিন্তু এলডিসি টা এখনো পাচ্ছি না। আজকেরটা দাদা আপলোড করেনি। আজকেরটা আপলোড করতে গিয়ে আপলোড হয় নাই, ঠিক আছে। মানে আমি দেখছি যে আপলোড হয়ে গেছে, ও কিন্তু সরি, কি হয়েছে সরি দাদা, এই যে আমি আপনার আপনি মানে বলার পরে আবার চেক করছি। না না, ফেসবুকের এররের কারণে হয় নাই, ঠিক আছে। মানে আমি দিয়েছিলাম সন্ধ্যাবেলা, কিন্তু আমি ভাবছি হয়ে গেছে, আমি পিসি অফ করে ফেলছি, পরে বাসায় এসে দেখি হয় নাই, ঠিক আছে। তো যেটা বলছিলাম যে এই এফটিএ গুলা কি, যেটা হয় যে দেখবেন ওই যে আমেরিকা যখন আপনার মানে ট্রেড ওয়ার চলতেছিল, তখন কি হয়, ট্যারিফ দিচ্ছিল, একের পরে কি ট্যারিফ ইম্পোজ করছিল। তখন দেখবেন নরেন্দ্র মোদীর সাথে ট্রাম্পের একটা প্রচন্ড রকম ঝগড়া হয়েছে, ঝগড়া বলা উচিত না, মানে আর্গুমেন্ট হয়েছে। তো সব জায়গাতে একমত হইলো, একটা জায়গাতে গিয়ে তারা একমত হতে পারছিল না। কারণটা কি ছিল? ইন্ডিয়া বলতেছিল যে ভাই, আমাদের যদি এগ্রিকালচারাল মার্কেট ওপেন করে দেই, আমাদের কৃষক না খেয়ে মারা যাবে। আর ট্রাম্প বলতেছিল যে ভাই, আমার দেশের এগ্রি প্রোডাক্ট তোমাকে কিনতে হবে। সো এই ইন্ডিয়া তাদের এগ্রি মার্কেটটা ওপেন করতে চায় নাই, ঠিক আছে। তো এটা নিয়ে খুব ঝামেলা হচ্ছিল। তো এই ধরনের ঝামেলাগুলো থেকে দূর করার জন্য এই ধরনের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট গুলো করা হয়। যে আজকে থেকে বাংলাদেশের সাথে মায়ানমারের কি হলো, যে ডিম রপ্তানির একটা এগ্রিমেন্ট হয়ে গেল ফ্রি। যে আমার দেশ থেকে ও ডিম নিবে, আর ওর দেশ থেকে আমি ধরেন যে কোনো একটা আইটেম নিব, ঠিক আছে। এই ধরনের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট গুলো হয় যখন সাধারণত কোনো দেশের এক্সেসিভ বা এক্সট্রা প্রোডাকশন হয় প্রতি প্রতি বছরই, যার একটা নির্দিষ্ট মার্কেট দরকার, সো দ্যাট এই হারভেস্টটাকে তারা সেল করতে পারে অ্যান্ড ক্যান জেনারেট রেভিনিউ। তখন এই ধরনের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট গুলো করা হয়। এবং ফ্রি ট্রেড এগ্রিমেন্ট থাকা মানে বুঝতে হবে যে ওই দেশের মধ্যে নর্মাল যেই টাইস বা ফ্রেন্ডশিপ, বা আপনি যদি বলতে পারেন বাইলেটারাল টাইস, বা আপনি যদি বলেন স্ট্র্যাটেজিক ফ্রেন্ড অ্যালাইস, সবকিছুতে একটা ক্লোজ কানেকশন আছে, এটা বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, এই হচ্ছে গিয়ে কথা। তো এগুলো মোটামুটি এআই থেকে এক্সপ্লেনেশন গুলো আমি নিয়েছি সহজভাবে বোঝানোর জন্য। এইগুলোতে আমার তেমন কোনো ক্রেডিট নেওয়ার কিছু নাই, ঠিক আছে। এখানে আমার দুইটা সেন্টেন্স আছে, আমরা একটু এগুলো একটু আলোচনা করে ফেলি, ভালো হবে। যদি আমরা বলি যে ফার্স্ট সেন্টেন্সটা কি, দেখেন বলতেছে দ্য স্ট্র্যাটেজি। ফার্স্ট সেন্টেন্সটা কি আমরা একটু পড়ি, যে দ্য স্ট্র্যাটেজি, ফার্স্ট সেন্টেন্সটা হলো দ্য স্ট্র্যাটেজি এইমস টু সাপোর্ট দ্য গার্মেন্টস সেক্টর। দ্য স্ট্র্যাটেজি এইমস টু সাপোর্ট দ্য গার্মেন্টস সেক্টর, এটাই হচ্ছে গিয়ে কি আমাদের মূল বাক্য, তাই না? জি দাদা। জি দাদা। এখন এই যে স্ট্র্যাটেজি, এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ কি ছিল বলেন তো বুদ্ধি করে? That is Which is developed. developed. হুইচ ইজ বা হুইচ ওয়াজ, এটাই আপনি বলেন, হুইচ ইজ ডেভেলপড বাই এক্সপার্ট। তো হুইচ কেটে দিয়েছি,
ওয়াজ কেটে দিয়েছি, তাহলে কি হয়ে গেল? ডেভেলপড বাই এক্সপার্ট। সো এটা একটা পাস্ট পার্টিসিপিয়াল ফ্রেজ। তো কি হলো? দ্য স্ট্র্যাটেজি ডেভেলপড বাই এক্সপার্ট এইমস টু সাপোর্ট দ্য গার্মেন্টস সেক্টর। এবার এই গার্মেন্টস সেক্টরের একটা অ্যাডজেক্টিভ ক্লজ কি? That হুইচ Facing. হুইচ ফেসেস স্টিপ ট্যারিফ। স্টিপ ট্যারিফ মানে জানেন? স্টিপ মানে একদম খাড়া, মানে প্রচন্ড বেশি মাত্রার ট্যারিফ। কিসের কারণে? আফটার লুজিং প্রেফারেন্সিয়াল ব্লা 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 ব্লা। তো হুইচ ফেস যদি থাকে, তাহলে এই হুইচটা কেটে দিলে ফেসটা কি হয়ে যাবে? ফেসিং হয়ে যাবে, নাকি? বুঝতে পারছি আমরা? বুঝতে পারছি? থ্যাংক ইউ, জি ভাইয়া থ্যাংক ইউ সকাল। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারছেন। এবার দেখেন 2 নম্বর বাক্যের দিকে আসেন। 2 নম্বর বাক্যে আমাদের মূল ক্লজটা কি? দ্য ফার্মাসিউটিক্যাল সেক্টর। দ্য ফার্মাসিউটিক্যাল সেক্টর must swiftly upgrade production facilities to meet stringent international blah 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 standards। এই যে এটা হচ্ছে কি আমার মূল ক্লজ, যে ফার্মাসিউটিক্যাল সেক্টরকে কি করতে হবে? আন্তর্জাতিক যে কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড আছে সেটাকে মিট করার জন্য। স্ট্রাইজেন্ট মানে কি? খুব কঠোর বা হার্শ। এটাকে মিট করার জন্য প্রোডাকশন ফ্যাসিলিটিস গুলোকে খুব দ্রুততার সাথে কি করতে হবে? আপগ্রেড করতে হবে। এখন এই জিনিসটার একটা অ্যাডভার্ব ক্লজ আছে। সেই অ্যাডভার্ব ক্লজ কোনটা বলেন তো বুদ্ধি করে? Although Bangladesh বললো faces বাংলাদেশ পেয়েছে। অলদো বাংলাদেশ ফেস সিভিয়ার ইরোশন। ঠিক আছে, প্রেফারেন্স ইরোশন। প্রেফারেন্স ইরোশন মানে কি? ধীরে ধীরে আপনাকে যে সকল বায়াররা প্রেফারেন্স দিত বা প্রেফার করতো ইন কেস অফ আউটসোর্সিং, সেখানে আপনি আর প্রেফারেন্স পাচ্ছেন না। এটা হলো প্রেফারেন্স ইরোশনকে মনে হয় বোঝায়। ঠিক আছে, তাহলে এটা হলো গিয়ে কি? অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ লিখলাম, তারপর একটা মেইন ক্লজও লিখলাম, বাক্য হয়ে গেল। এখন এই যে মেইন ক্লজ যেটা, যে ফার্মাসিউটিক্যাল সেক্টর মাস্ট সুইফটলি আপগ্রেড ব্লা 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 ব্লা, এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট হচ্ছে গিয়ে কি? ফার্মাসিউটিক্যাল সেক্টর। এই ফার্মাসিউটিক্যাল সেক্টরের অ্যাডজেক্টিভ ক্লজটা কি ছিল বলেন তো বুদ্ধি করে? which is required হুইচ ইজ সিকিং বা হুইচ সিক গ্লোবাল গ্লোবাল রিকগনিশন। রিকগনিশন। হুইচ সিক থেকে কি হবে? রিডাকশন করলে হুইচ কাটবো, এটা হয়ে যাবে হুইচ ইজ সিকিং থেকে শুধু সিকিং হয়ে যাবে। হুইচ কাটবো, ইজ কাটবো, বা মেন ভার্বটা আইএনজি করে দিব যেহেতু অ্যাক্টিভ। আবার ওই যে মিটিং কি? স্ট্রাইজেন্ট ইন্টারন্যাশনাল কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড। এই যে আপনার কঠোর আন্তর্জাতিক নিয়মের যে একটা মানদণ্ড, এটার জন্য আবার কি আছে? এটার জন্য আবার একটা অ্যাডজেক্টিভ ক্লজ আছে। সেটা কি? which দ্যাট was আর required. রিকোয়ার্ড ফর এক্সপোর্টিং লাইফ সেভিং মেডিসিন। দ্যাট আর রিকোয়ার্ড। দ্যাট কাটবো, আর কাটবো, তাহলে কি হবে? রিকোয়ার্ড, যেহেতু প্যাসিভ। কথা কি ঠিক আছে না ভুল আছে বলেন? ঠিক আছে ভাইয়া। ঠিক দাদা। তাহলে এই বাক্যটায় কি আছে? এই বাক্যটায় একটা অ্যাডভার্ব ক্লজ আছে, এই বাক্যটায় একটা প্রেজেন্ট পার্টিসিপিয়াল ফ্রেজ আছে, এই বাক্যটায় একটা পাস্ট পার্টিসিপিয়াল ফ্রেজও আছে। তার মানে এখানে মোটামুটি অনেকগুলো টার্ম আমি ইউজ করেছি গ্রামারে, দেখেছেন? সো এরকম 2-4টা করে বাক্য বসে বসে লিখবেন, লিখলেই দেখবেন যে আপনার কি বলে রাইটিং এর কোয়ালিটি দিন দিন বেড়ে যাবে। ঠিক আছে? ও মারে, বিকেল থেকে বসা তো কোমর গেছে ব্যথা হয়ে। তাহলে আমরা বলতে পারি যে আমরা মোটামুটি একটা ভালো কি দেখলাম, আইডিয়া পেলাম এই ইন টার্মস অফ কি বলে, মোটামুটি মোটামুটি একটা আইডিয়া জেনারেট করলাম। ঠিক আছে, এখন আমাদের টার্গেট কি ভাই এবং বোনেরা বলেন? হ্যালো, এখন আমি কি করবো বলেন? জল জল খাবেন। জল খাবেন। জল লিখবো। খাবো। ব্রিলিয়েন্ট, এই যে আমি জলের বোতল নিয়ে বসছি। এই যে আমি জলের বোতল নিয়ে জল খেলাম। ঠিক আছে, জল খেয়ে আমরা এবার এটা লিখি। দাদা তা আমাদের প্রিফারেন্স সিলেকশনটা কি বলছেন একটু আরেকবার বলা যাবে? এখানে খুব বৃষ্টি হচ্ছে, আমি শুনতে পাচ্ছি না ঠিকঠাক। প্রেফারেন্স ইরোশন। প্রেফারেন্স মানে কি? পছন্দ। ইরোশন মানে ক্ষয় হয়ে যাওয়া। মানে বায়াররা যে আপনাকে প্রেফার করতেছে প্রোডাক্ট সোর্সিং এর ক্ষেত্রে, ধীরে ধীরে এটা কি হবে? কমে যাবে। বুঝতে পারছেন কি বলছি? জি স্যার, এই জি দাদা বুঝতে প্রেফারেন্স পারছি। ইরোশন, যেমন ধরেন একটা সিম্পল জিনিস বলি,
ইইউতে কিংবা জার্মানিতে কিংবা আমেরিকাতে আমরা যখন গার্মেন্টস আইটেম বা আরএমজি প্রোডাক্ট এক্সপোর্ট করি, তখন আমরা একটা প্রেফারেন্স পাই অ্যাজ এ এলডিসি ব্লক ইনক্লুডেড, এলডিসি কান্ট্রি। তা আমাদের কি হয়, কোটা ফ্রি অ্যাক্সেস দেওয়া হয়। তো কোটা ফ্রি অ্যাক্সেসের কারণে কি হয়, আমাদের একটা বার্গেনিং পাওয়ার থাকে এবং অটোমেটিক্যালি আমাদের প্রোডাক্টটা বেশি প্রেফারেন্স পায়। তো এই প্রেফারেন্সের কারণে কি হয়, আমরা প্রোডাক্টটা বিনা ঝামেলায় সেল করতে পারি। যেমন ধরেন আপনাকে মনে করেন বললো যে আজকে ইন্ডিয়া যদি চায় যে তারা জার্মানিতে শার্ট প্যান্ট পাঠাবে, তাহলে 10% কোটা অ্যাপ্লাই হবে, ঠিক আছে, বা 10% ট্যারিফ অ্যাড হবে। তাহলে 10% ট্যারিফ অ্যাড হলে আর বাংলাদেশ থেকে যদি পাঠায়, যদি বাংলাদেশ এলডিসি ব্লকে আছে, সেখানে মনে করেন বলা হলো কোনো ট্যারিফ অ্যাড হবে না। এখন যদি ইন্ডিয়া একটা পোশাক বানায় 100 টাকা দিয়ে, সেটা ওইখানে ঢুকতে ঢুকতে 110 টাকা হয়ে যাবে 10% ট্যারিফের কারণে, সিম্পল ভাবে বুঝলে। আর আমরা যখন পাঠাবো তখন কিন্তু কি হবে না, 10% অ্যাড হবে না, আমাদেরটা 100 টাকাতে থাকবে। অ্যাজ এ রেজাল্ট আমার প্রোডাক্টটা সেল করাটা ইজি হবে, তাই না, ওদের ওদের পক্ষে। সো আমার প্রোডাক্টটাই প্রেফারেন্স পাবে। কিন্তু আজকে যদি আমরা যদি এলডিসি ব্লক থেকে ফর এক্সাম্পল বের হয়ে যাই, তখন কি হবে, তখন ওই আপনার আমাদেরকেও ওই নির্দিষ্ট ট্যারিফ ফি ইনক্লুড করেই বিজনেসটা করতে হবে। তখন কি হবে, তখন আমাদের প্রোডাক্টের প্রেফারেন্স ইরোশন হতে পারে, যে না এখন তো এটা কিনতে গেলে আমার 100 টাকা লাগবে। এই যে নিশাত সাহেব, আপনি ক্লাসের মধ্যে কি দাড়ি মুছাকতেছেন কেন এখানে বসে বসে বলেন? হুম? আপনাদেরকে নিয়ে তো মহা বিপদ। মানে একটু সুযোগ পেলেই আপনারা উল্টাপাল্টা কাজ করেন ক্লাসে। সেটাকে বলা হয় কি, প্রেফারেন্স ইরোশন। মোদ্দা কথায়, বিং এ এলডিসি ইনক্লুডেড কান্ট্রি, ইউ আর রাইট নাও এনজয়িং অ্যাক্সেস টু কোটা ফ্রি এন্ট্রি বা ডিউটি ফ্রি এন্ট্রি, ঠিক আছে, বা জিএসপি না কি যেন একটা আছে, ওইটা ফ্রি এন্ট্রি পাচ্ছেন। কিন্তু যখনই আপনি এলডিসি ব্লক লিভ করবেন, তখনই আপনাকে একটা মোটামুটি ভালো মানে মানে আর্থিকভাবে সচ্ছল বা মোটামুটি সলভেন্ট কান্ট্রি হিসেবে ট্রিট করা হবে, এন্ড আপনার প্রোডাক্ট ওইভাবেই বিজনেসটা করতে হবে, ঠিক আছে। এটাই হলো জিনিসটাকে বোঝায়। বুঝতে পারছেন দাদা আপু, বুঝতে পারছেন? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। এবার দাদা যিনি দাদা বললেন, ভাই বলেন, শুনতেছি। দাদা হচ্ছে জিএসপি আর জিএসপি প্লাস, এটা কি আমরা জিএসপি প্লাস কি 29 সাল পর্যন্ত পাবো নাকি মানে দুইটাই পাচ্ছি এখন, মানে জিএসপি প্লাস দুইটাই পাচ্ছি এরকম? আমি কথাটা বুঝিনি, এটা আবার বলেন তো আমাকে, কি বললেন? একটা তো জিএসপি আর জিএসপি প্লাস, তো দুইটাই কি আমরা এখন পাচ্ছি নাকি জিএসপি প্লাসটা এলডিসির পরে পাবো এরকম? আপনি জিএসপির কথা বলতেছেন? জি দাদা, জিএসপি আর একটা জিএসপি প্লাস। আচ্ছা 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 আচ্ছা। আমরা তো এখন পর্যন্ত জিএসটি ফ্যাসিলিটি পাচ্ছি, ঠিক আছে, তাই না? জি দাদা, তো বা জিএসপি আমরা প্লাস এখন পর্যন্ত জিএসপি সুবিধাটা পাচ্ছি, ঠিক আছে। দাদা ইউএসএ মনে হয় আর জিএসপি স্থগিত করেছে জিএসপি 1300। সুবিধা যে কথাটা বলতেছেন, আমি একটু বলি শুনেন। আপনার যে জিএসপি প্লাস যেটা বলতেছেন, ওইটা আপনার পেতে গেলে, আমার এক্স্যাক্টলি মনে নাই, এটা পেতে গেলে বোধহয় আপনাকে এলডিসি ব্লক থেকে বের হতে হবে, ঠিক আছে। এলডিসি ব্লক থেকে বের হতে হবে, তারপরে বোধহয় আপনি ওই জিএসপি প্লাস ফ্যাসিলিটিটা পাবেন। এটা মনে তবে হয় দাদা জিএসপি প্লাস জাপান দিবে জিএসপি না প্লাস। স্যার, এটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন থেকে জিএসপি প্লাস পাওয়া যাবে যিনি 2033 সাল জাপানের পর্যন্ত বর্তমানে। যিনি জাপানের কথা বলছেন, এটা জাপান না, এটা ইউরোপিয়ান মার্কেটের, ই- ঠিক আছে। ইউরোপিয়ান তো ইউনিয়ন। জিএসপি প্লাস পেতে গেলে বাংলাদেশকে আরো কিছু কাহিনীপত্র করতে হবে, ঠিক আছে। তার মধ্যে একটা হচ্ছে ওদের কোনো একটা কনভেনশন আছে, ঠিক আছে, গুড গভর্নেন্স রিলেটেড কিছু কনভেনশন, তারপরে হচ্ছে আপনার মানে এনভায়রনমেন্টাল প্রোটেকশন টাইপের কিছু কনভেনশন, এগুলোতে হচ্ছে আপনার পূর্ণাঙ্গ ভাবে আপনার সাইন করতে হবে, এটা বিশাল একটা ঝামেলা, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের যে শ্রম আইন, সেটাকে আইএলওর সাথে কমপ্লিট করতে হবে বা প্রয়োগটা ওরকম ঝামেলা আছে। ওকে, আচ্ছা। তাহলে আমরা এখন চলে যাব কোথায়, আমরা চলে যাব আমাদের মূল রাইটিং এ। তো আমরা আপনাদের কি বলেছিলাম, আমরা আপনাদেরকে বলেছিলাম এই যে পোলাপান রে কই ভর্তি হয়েন না, আমরা আছি মহাবিদ্যালয়ের মধ্যে, এখানে এই অসময়েরা ভর্তি হবে, ঠিক আছে। তো আমরা আছি কোথায়, আমরা আছি এলডিসি গ্রাজুয়েশন নিয়ে। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা একটু দেখি, হ্যাঁ আসেন। আমাদের লেখায় কি থাকবে, ও মারে আমার কোমর আজকে ব্যথা হয়ে গেছে। আমাদের লেখায় থাকবে একটা ইন্ট্রোডাকশন, একটা হচ্ছে বডি, আর একটা হচ্ছে গিয়ে কি কনক্লুশন, ঠিক আছে। এখন আমাদের আগে থেকেই ব্রেন স্টর্মিং করে নিতে হবে যে আমাদের এলডিসি গ্রাজুয়েশনের মাধ্যমে কি কি বেনিফিট আছে। যেহেতু আমরা বলতেছি যে এলডিসি গ্রাজুয়েশন হবে, ঠিক আছে, আনলকিং দ্য পটেনশিয়াল, মানে এই কথাটা অর্থ কি বলেন তো, একটু বুদ্ধি করে কেউ শুনি দেখি পারেন কিনা।
সম্ভাবনার দ্বার খুলে দেওয়া সম্ভাবনার দ্বার বা খোলা। সম্ভাবনার দ্বার খুলে দেওয়া। সম্ভাবনার দ্বার। যে সম্ভাবনার তার দ্বার মানে এই দিক থেকে উঠতে উন্মোচন। পারলে আপনি কি কি লাভ পেতে পারেন এই জিনিসটা আপনাকে বলতে হবে। তো এই আনলকিং পটেনশিয়াল নিয়ে আমি একটা প্যারাগ্রাফ লিখবো ডেফিনেটলি। আর একটা প্যারাগ্রাফ কি নিয়ে লিখবো, যে আমাদের সামনের যে পথ বা জার্নিটা আছে সেখানকার চ্যালেঞ্জেস গুলা কি, অ্যান্ড সাম সাজেশনস। ঠিক আছে, মোটামুটি এইটুকুই মানে আমাদের মোটামুটি বললে হচ্ছে হয়ে যাবে। ঠিক আছে, যে আমাদের যেই হেডলাইন সেই হেডলাইন অনুসারে তো আমরা কি জানি, যে ইন্ট্রোডাকশনে আমাদের সমস্ত কিছু পিঠ ব্যথা করতেছে প্রচন্ড ভাবে। আহ, উম, প্রচন্ড পিঠ ব্যথা করতেছে। তো এই যে বাঁকা হয়ে বসে বসে আমার লিখতে হবে। একটু দাঁড়ান, আমি আসতেছি, দাঁড়ান। আমি একটু শুয়ে শুয়ে পড়াই, দ্যাট উইল বি গুড ফর মি। একটু দাঁড়ান ভাই, আমি বসে বসে ক্লাস নিচ্ছি, তো আমি একটু বেডে শুয়ে শুয়ে পড়াই। আমার কিন্তু পিঠের হাড্ডি ফাটা, জানেন আপনার এটা কেউ? না দাদা, এটা আমি জানি না কিন্তু যে আপনার একটা অপারেশন হয়েছিল এটুকু জানি, কি অপারেশন সেটা জানি। অপারেশন করি নাই। অপারেশনের কথা বলছিল যে পারলে কইরেন, বলছে যেহেতু এটা আপনি যদি কন্টিনিউ করতে পারেন এই ব্যথা ট্যাথা সহ, ব্যথা নিয়েই পাচ্ছেন। ওকে, এই ব্যথা নিয়ে এই যে আরাম করে বসছি। এখন আবার একটু আমারই হবে কি বলে, কথার সাউন্ড কমে যাবে, কারণ হচ্ছে ফুসফুসে চাপ পড়তেছে যেহেতু। তাহলে আমরা কি লিখবো, আমরা তাহলে এলডিসি গ্রাজুয়েশন নিয়ে লিখে আসেন। ঠিক আছে, আচ্ছা। তো আমাদের কি বলা হয়েছিল, যে ইন্ট্রোডাকশনের ভাই তুমি অ্যাজ ইট ইজ সবকিছু লিখবা, বাট ইট উইল রিফ্লেক্ট হোয়াট ইউ আর গোয়িং টু রাইট। তাহলে ইন্ট্রোটা আমি আজকে কিভাবে শুরু করতে পারি বলেন বুদ্ধি করে। ওই যে কালকের মতো হ্যালো, শুরু স্টার্টিং এ একটা এমডেস দিয়ে কিছু একটা হ্যাঁ শুরু আমরা লিখতে পারি না? আমি তো লিখতেই পারি যে উইথ দ্য অ্যারাইভাল। এই যে অ্যারাইভাল ওয়ার্ডটা তো সবাই লিখবে, তাই না? অ্যারাইভাল ওয়ার্ডটা আপনিও পারেন, আমিও পারি। সো ইনস্টিড অফ সেইং অ্যারাইভাল আমরা বলবো উইথ দ্য অ্যাডভেন্ট অফ। উইথ দ্য অ্যাডভেন্ট, অ্যাডভেন্ট মানেও আগমন, আবার অ্যারাইভাল মানেও হচ্ছে আগমন। ঠিক আছে, তা আমরা কি লিখবো, উইথ দ্য অ্যাডভেন্ট অফ কি বলে যে এলডিসি গ্রাজুয়েশন পিরিয়ড। এর আপনি বলতে পারেন সুমন ভাই আপনি আজ থেকে এলডিসি লিখছেন, আগে তো এটা পুরোপুরি লিখেন নাই। ঠিক আছে, এই জায়গাটা এসে আপনি ব্র্যাকেট দিয়ে লিখে দেন যে লিস্ট ডেভেলপড কান্ট্রিজ। আপনারা কি জানেন, আপনাদের কাছে মনে হতে পারে গ্রামার ক্লাসগুলো নেওয়া ছিল সহজ, আর ফোকাস সেটিং নেওয়াটা হচ্ছে গিয়ে কঠিন, তাই না? কিন্তু ইন্টারেস্টিংলি আমার কাছে গ্রামার ক্লাসগুলো নিতে কষ্ট লাগে, কারণ একই জিনিস পড়াইতে হয়। ফোকাস রাইটিং ক্লাসগুলো আমার কাছে খুব মজার লাগে, বসে বসে খালি বিভিন্ন রকম তথ্য দিয়ে লিখতেছি, ওয়ার্ড দিয়ে লিখতেছি। এই এনজয়টা না করতে হবে আপনাকে। ঠিক আছে, মানে খুব রিল্যাক্স মুডে আমি পড়াচ্ছি, আমার খুব ভালো লাগে জিনিসটা। ঠিক আছে, এই হ্যাপিনেস অফ স্টাডি বা লেখাপড়া আপনার যেন অবশ্যই চলে আসে। তো উইথ দ্য অ্যাডভেন্ট অফ এলডিসি গ্রাজুয়েশন পিরিয়ড আমরা কি বলতে পারি, যে বাংলাদেশ, হ্যাঁ আমরা কি লিখবো, বাংলাদেশ কি হতে পারে বলেন তো দেখি, বাংলাদেশ বলেন। হ্যাজ এই যে বিন গ্রাজুয়েশন পিরিয়ডের আগমনের কারণে বাংলাদেশ কি বলতে পারে বলেন, উইটনেসিং জোরে বলেন, শুনি নাই ভাই। কি উইটনেসিং করতেছে বলেন? Bangladesh once bore the burden of basket case. হতে পারে, কিন্তু আমাদের টপিকের মধ্যে থাকতে হবে। আমরা কি লিখবো, যে বাংলাদেশ বাংলাদেশ একটা নতুন আমরা কি অর্থনৈতিক লিখবো, বাস্তবতা। কিছু তো মনে পড়তেছে না, হাই হাই সব ভুলে গেছি মনে হয়। এই দেখেন, কোনো সমস্যা নেই, সব বাংলাদেশ মনে পড়বে। হ্যাজ উইথ বিন দ্য অ্যাডভেন্ট অফ উইটনেসিং এলডিসি গ্রাজুয়েশন পিরিয়ড বাংলাদেশ নিউমেরাস পটেনশিয়াল বাংলাদেশ কি করতে পারে, Stands at দাঁড়ান দাঁড়ান, Bangladesh has been experiencing upward trajectory. না
স্যার এটা আমরা লেখা যায় লিখবো যে এলডিসি বাংলাদেশ পিরিয়ড গভর্নমেন্ট। থেকে ওঠার আগমনে বললেন না ভাই, আমি একটু ভাবি, আমাকেও ভাবতে দেন, আমি একটু পড়ি, ঠিক আছে না? উইথ দ্য অ্যাডভেন্ট অফ এলডিসি গ্রাজুয়েশন পিরিয়ড, ঠিক আছে, বাংলাদেশ receives RECEI Bangladesh receives many opportunities while বাংলাদেশ কি করছে, এলডিসি গ্রাজুয়েশনের সময়টার সঙ্গে সঙ্গে অনেক অপরচুনিটিসও পাচ্ছে। ওই কি হইছে, এদিকে আয়। খাইছো? তুমি খাইছো? তুমি কি টম ডিস বলো? সে তো টিকটিকি রেখে মেরে রে। যাও গা, আমি ক্লাস নিতে, যাও গা, যাও গা। ওটা ও, উর্মি, ওদের ওটা নিয়ে যাও, যাও যাও। ওই তো মুখে না দেয়, সাবধান। বৌদি, এ দেখো এটা লক করে দাও। তো উইথ দ্য অ্যাডভেন্ট অফ এলডিসি graduation period, Bangladesh receives many opportunities while facing several challenges. কি হলো, যে বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশন থেকে উঠার এই সময়টার আগমনের সাথে সাথে কি হচ্ছে, বাংলাদেশ অনেকগুলো অপরচুনিটিস যেমন পাচ্ছে, তেমনি কি পাচ্ছে, আপনার হচ্ছে কিছু চ্যালেঞ্জেসও ফেস করতেছে, ঠিক আছে? আচ্ছা, আমরা কি লিখতে পারি, যে ট্রানজিশনিং, হ্যাঁ, ট্রানজিশনিং মানে কি জানেন? একটা ফেজ থেকে আর একটা ফেজে যাওয়া, ট্রানজিশন করা, ঠিক আছে? ট্রানজিশনিং এ নেশন, একটা জাতিকে ট্রানজিট করা, একটা জায়গায় একটা ফেজ থেকে আর একটা ফেজে নেওয়া, ঠিক আছে, এরকম বলতে যাচ্ছি যে ট্রানজিশনিং এ নেশন ফ্রম এল ট্রানজিশনিং এ নেশন ফ্রম এলডিসি ব্লক, ঠিক আছে, টু এ গ্লোবালি কম্পিটিটিভ পজিশন রিকোয়ার্স, দেখেন পুরোটা একটা সাবজেক্ট লিখছি মাত্র, যে এলডিসি ব্লক থেকে একটা বৈশ্বিকভাবে কম্পিটিটিভ পজিশনে নেওয়ার যে ট্রানজিশনটা একটা জাতিকে, এটার জন্য কি লাগে, আমরা লিখবো নেসেসিয়েটস, NECESS, নেসেসিয়েটস। এটার জন্য কিসের প্রয়োজন হয়? নেসেসিয়েটস কি প্রয়োজন হয়? আমরা বলতে পারি কিসের প্রয়োজন হয়, নেসেসিয়েটস কিসের প্রয়োজন, নেসেসিয়েটস রেজিলিয়েন্সি, ঠিক আছে, রেজিলিয়েন্সি। রেজিলিয়েন্সি বানানটা কি ঠিক লিখছি? নেসেসিয়েটস রেজিলিয়েন্স, ডবল এল রেজিলিয়েন্স স্যার। বাই, সরি, নেসেসিয়েটস কি, অ্যাচিভিং resilience by adopting by, মানে একটা ব্লক থেকে আরেকটা ব্লকে যাওয়ার ক্ষেত্রের জন্য কিসের প্রয়োজন হয়? রেজিলিয়েন্স অ্যাচিভ করতে হয় কিসের মাধ্যমে? বাই অ্যাডপ্টিং ডাইভার্স কি, বাই অ্যাডপ্টিং ডাইভার্স, আপনি বলতে পারেন যে মেজার্স, ভিন্ন ভিন্ন পদক্ষেপ নিতে হয়। এবার কি লিখবো, দিস এসে কি করবে, দিস এসে উইল আউটলাইন, সে আউটলাইন করবে, কি আউটলাইন করবে? উম, এম, উম, পটেনশিয়াল 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 ওয়ার্ডটা তো একবার ইউজ করতে আমাদের ইয়েতে আছেই, যেহেতু লিখবো না আমি। দিস এসে উইল আউটলাইন, কি আউটলাইন করতে পারে? অ্যাডভান্টেজেস অফ
এলডিসি গ্রাজুয়েশন, এলডিসি গ্রাজুয়েশন, এই কি বলে যে এই এসেটা আমার লেখাটা কি করবে, আউটলাইন করবে বা তুলে ধরবে দ্য অ্যাডভান্টেজেস অফ এলডিসি গ্রাজুয়েশনস অ্যান্ড কমা দিয়ে কি লিখবো, কমা দরকার নেই, বিফোর বিফোর ব্রিফলি briefly before briefly exploring uh, before briefly exploring associated challenges and offer ধর আমি মনে করেন বললাম যে কি to and offer to 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 recommendations. আচ্ছা, এখন এখানে একটা ভুল আছে, ভুলটা কি আমি একটু ক্লিয়ার করি। দেখেন, আমরা যদি এই বাক্যটার দিকে তাকাই, আমি কি বলেছি যে দিস এসেটা কি করবে, এটা আউটলাইন করবে কিসের পূর্বে, এই এক্সপ্লোরিং করার পূর্বে চ্যালেঞ্জগুলোকে। তার মানে আগে আউটলাইন করবে, তারপর চ্যালেঞ্জগুলোকে সে এক্সপ্লোর করবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো এই যে এন্ড অফার ব্লা 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 ব্লা, এই পার্টটা আসলে কার সাথে কানেক্টেড বলেন তো কেউ বুদ্ধি করে? আপনার কাছে মনে হতে পারে এটা বিপর্যুক্ত অ্যাডভার্ব অ্যাচিভিং সাথে connected, রেজিলিয়েন্স হতে পারে স্যার। কিন্তু এটা কিন্তু বিফোরের সাথে কানেক্টেড না। এটা একটা বিশাল বড় ঝামেলা, এটা আমরা অনেকেই বুঝতে পারি না। উইল অফার This এখানে essay will offer this two essay will recommendations. স্যার এখানে outline তো blah 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 অ্যাচিভিং and the রেজিলিয়েন্স। essay will offer blah blah blah। বুঝতে পেরেছেন সবাই বিষয়টা? স্যার একটা কোশ্চেন করবো দাঁড়ান, আগে এটা বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। না বুঝি নাই এখানে আরেকবার আমি বলেন। হ্যাঁ আরেকবার দাদা বলি। বুঝি নাই আরেকবার। হ্যাঁ ক্লিয়ার করি। দেখেন, দাঁড়ান চুপ থাকেন ভাই, নয়েজ ক্রিয়েট করেন না। This essay will outline the advantages of LDC graduation and, মনে করেন কমা দিয়ে বললাম and, this essay will offer blah 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 and offer two recommendations। মনে করেন আমি এটা বললাম, এবার বুঝতে পারছেন? এখন প্রবলেমটা হচ্ছে কোথায়, বিফোর যুক্ত যে অ্যাডভার্ব ফ্রেজটা আছে এটা হচ্ছে আপনার প্রথম ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে কানেক্টেড। তা আপনি মনে করেন কানেক্ট করে দিলেন, এই যে কানেক্ট করে দিলেন। এখন কানেক্ট করে দিলে দেখলে মনে হচ্ছে কি জানেন, যে এই অ্যান্ড যুক্ত অংশটা বোধ হয় বিফোর যুক্ত অ্যাডভার্ব ক্লজের সাথে কানেক্টেড, কিন্তু সে তো আসলে বিফোর যুক্ত অ্যাডভার্ব ক্লজের সাথে কানেক্টেড না, সে তো হচ্ছে গিয়ে ওই দিস এসে উইলের সাথে কানেক্টেড, তাই না? তাহলে হ্যাঁ এটাকে দাদা। সমাধান করতে পারেন দুই ভাবে। একটা উপায় হতে পারে এই এন্ড এর আগে একটা এম ড্যাশ দিয়ে দিবেন। এই এম ড্যাশ দেখা মাত্র বুঝবে যে আগের পুরো অংশটা একটা পার্ট, আর এখানে এই জিনিসটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথেই কানেক্টেড। এটা একটা উপায় হতে পারে। আবার আর একটা উপায় হতে পারে, কি হতে পারে এটাও দেখাই। দেখেন, এগুলা শিখে রাখবেন, হ্যাঁ কাজে লাগবে। আমি যা পড়াবো তার কিছু জিনিস ব্যবহার করতে পারলে আপনার কাজ হয়ে যাবে। আর একটা হচ্ছে এই বিফোর যুক্ত পার্টটাকেই আপনি সরাসরি একদম আগে নিয়ে গেলেন। এই দেখেন, এই যে বিফোর ব্রিফলি এক্সপ্লোরিং associated challenges, this essay will outline the advantages of LDC graduation and offer two recommendations। তাহলে কিন্তু আর বুঝতে কোনো সমস্যা হয় না, হয় কি? না, আমার এটাই খুব ভালো লাগতেছে। কিন্তু না, এটা ভালো লাগতেছে না। কারণ কি জানেন, আপনি যখন অফার টু রিকমেন্ডেশন বলতেছেন তখন এটার সাথে মনে হচ্ছে যে এই চ্যালেঞ্জেসটাকে রাখা দরকার ছিল। এই কারণে, এই সৌন্দর্য বোধের কারণেই আমাকে এইভাবে লিখলেই জিনিসটা সুন্দর লাগবে। কি বললাম বুঝতে পারছেন? হ্যালো। জি দাদা। আর এটা যদি নাও বুঝে থাকেন কোনো সমস্যা নাই, কারণ আপনি এত কঠিন জিনিস জীবনে লিখবেন না, আমি খুব ভালো করে জানি। সো আমি একটা কাজ করব, আমি 3 নাম্বারটা মুছে দেব, এইটাও মুছে দেব, এই এই বাক্যটা আমি রাখবো। তাহলে আমাদের কাছে একটা সুন্দর ইন্ট্রোডাকশন চলে আসলো। দেখেন কত সুন্দর একটা ইন্ট্রোডাকশন।
এবার বলেন কে যেন আমার কি একটা বলতে চেয়েছে, কোশ্চেন ছিল যে এখানে স্যার বলেন। নেসেসিটেটস অ্যাচিভিং রেজিলিয়েন্স, এটাকে কি ডিফাইনিং করার প্রয়োজন আছে? মানে কি রেজিলিয়েন্স গুলো অ্যাচিভ করা হবে? এটা তো আমরা বলেই দিলাম যে কিছু রেজিলিয়েন্স অ্যাচিভ করতে হবে। এই জিনিসটাকেই আমরা এখন কি করব, আপনার ব্রিফলি ডিসকাস করব, ঠিক আছে? এখন আপনি যদি এইখানেই মেনশন করতে চান, এটাও একটা ভালো আইডিয়া, কিন্তু সেক্ষেত্রে যেহেতু ইন্ট্রোডাকশন, আপনাকে এক বা দুই ওয়ার্ডের মধ্যে মেনশন করতে হবে কোন রেজিলিয়েন্সটার কথা বলতে জি যাচ্ছেন। স্যার, কি যেমন বলছি যদি আমি বুঝতে পারছেন? বলতে পারি ইকোনমিক ভালনারেবিলিটি অথবা এনভায়রনমেন্টাল আপনি যেটা মন চায় সেফটিনেস, সেটাই বলতে এরকম। পারেন। যদি আপনি মেনশন করতে চান, সর্বোচ্চ দুই ওয়ার্ডের মধ্যে মেনশন করে দিবেন, এর বেশি ওয়ার্ড জি নেওয়া স্যার, যাবে না, সেটাই কারণ বলতে আমরা তো চাচ্ছি। এটাকে এক্সপ্লোর করব, ঠিক আছে? বুঝতে পেরেছেন কি বলেছি? জি স্যার। স্যার একটা কোয়েশ্চেন ছিল। এবার না, আর কোনো প্রশ্ন নাই, সরি। কারণ আমি যদি প্রশ্ন উত্তর নেই তাহলে কিছু লিখা হবে না। এখন আপনি কি প্রশ্ন উত্তর চান না আমাকে লিখতে দিতে চান, বলেন। আপনার স্টুডেন্ট, আপনারা যা বলবেন আমি তাই করবো, কোনো সমস্যা নেই। লিখেন স্যার। লিখতে দেন দাদা আমাকে আপনি আগে, একটু ঠিক আছে? কথা বলেন। প্রশ্ন পড়ে। হ্যাঁ, তাহলে আমরা একটা ইন্ট্রোডাকশন তৈরি করে ফেলছি, ঠিক আছে? তাহলে এখন আমাদের লাগবেটা কি? আমাদের লাগবে যে আপনার কি বলে যে আমাদের পটেনশিয়ালস গুলো অ্যাকচুয়ালি কি কি আছে, ঠিক আছে? এখন সত্যি কথা বলতে গেলে এলডিসি গ্রাজুয়েশনের বেনিফিট খুবই কম, মানে আমার কাছে মনে হয়েছে, ঠিক আছে? দাদা আমাদের দেশের জন্য খুবই কম। হ্যাঁ, আমাদের জন্য এগুলো আসলে দরকার নাই। আমাদের জন্য দরকার হলো ভাই কোটা ফ্রি অ্যাক্সেস দরকার, ঠিক আছে? মানে ফ্রিতে এলডিসি যেন গ্রাজুয়েশন বিক্রি হলে হবে করতে কি, পারি। আমাদের আসলে মানে আমরা পশ কান্ট্রি হয়ে যাব, ঠিক আছে? আমরা গরিব কান্ট্রি থাকবো না। এবার আমি একটু মাটিতে ভ্যাট বসে দিতে বসে দিতে পড়ি। তো দাদা জীবন শেষ হয়ে যাবে। এডুকেশন কষ্ট অনেক হ্যাঁ, বেড়ে যাবে আমাদের। হ্যাঁ। দাদা আমাদের কি চীন হবে, এখনো আমরা উন্নয়নশীল লিখি দেশ। টু বিগিন উইথ, আমরা এক্সপ্লোর করি, আসেন আমরা শর্টকাট লিখে ফেলি যে টু বিগিন উইথ কি হবে আমরা বলি, শোনেন যে ওয়ান্স বাংলাদেশ লিভস দিস ব্লক, বাংলাদেশ যখন একবার কি করবে, এই জিনিসটা লিভ করবে, তখন কি হবে? ইট উইল হ্যাভ সেভারেল অ্যাডভান্টেজেস, ঠিক আছে? সরি, আমি এইভাবে না লিখে আমি লিখবো, আমি আরেকটা অন্যভাবে লিখবো, দেখেন। এই যে আমি কাটতেছি কারণ কি, আপনাকে আরো বেটার আউটপুট দেখানোর জন্য। এই দেখেন, আমরা লিখবো যে টু বিগিন উইথ, আমরা বলবো যে লিভিং এলডিসি ব্লকস, এলডিসি ব্লক, আমরা কি লিখবো? আমরা লিখবো যে অফার সেভারেল মেরিটস। ওই অ্যাডভান্টেজেস ওয়ার্ডটাকে আমি চেঞ্জ করলাম, যে এলডিসি ব্লক থেকে বেরোতে গেলে আপনার বেশ কিছু কি হয় যে মেরিটস আছে। মেরিট কি হতে পারে? যেমন ধরেন আমাদের একটা কান্ট্রি ইমেজ ভালো হবে, যে না এই দেশটা এলডিসি ব্লক থেকে বেরোতে পারতেছে, ঠিক আছে? তাহলে আমরা কি বলবো যে ইট ইউজুয়ালি, এটা কি হয় যে ইউজুয়ালি ইট ইউজুয়ালি, আমরা কি লিখবো যে আমরা লিখবো যে ইট ইউজুয়ালি এনহান্স ইট ইউজুয়ালি এনহান্সেস কি ইন নেশনস কি ইমেজ অ্যাজ এ গ্লোবাল কম্পিটিটর। এই দেখ, আমরা কিন্তু আগে গরিব থাকলেও কি হয়েছি, এখন কিন্তু ভালো হয়ে গেছি, ঠিক আছে? সো আমাদের সাথে তিরিং বিরিং করার সুযোগ তোমাকে আমরা দিব না। তারপর কি হয়, এটা যখন হয় তখন একটা জিনিস হয় কি জানেন, আপনার এই আমাদের ক্রেডিট রেটিংসটা ভালো হয়। ক্রেডিট রেটিং ভালো হলে কি হয়, আপনার ফরেন ইনভেস্টমেন্ট পাওয়াটা আরো সহজ হয়ে যায়, ঠিক আছে? আমরা কি লিখবো যে বিসাইডস, এছাড়াও, ঠিক আছে, ইট ইমপ্রুভস এ কান্ট্রিজ কান্ট্রিজ ক্রেডিট রেটিংস, ক্রেডিট আর রেটিংস। এই যে এটা কি করে, এছাড়াও এটা কান্ট্রির ক্রেডিট রেটিংটাকে ভালো করে। ওই যে আমাদের সেই পত্রিকার বাক্য, দেখেন, ভুল করা যাবে না। এ ফ্যাক্ট রিকোয়ার্ড
রিকোয়ার্ড ফর কি? রিকোয়ার্ড ফর এক্সেস টু কি? এক্সেস টু ইন্টারন্যাশনাল 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 লোনস অ্যান্ড ইন্টারন্যাশনাল লোন লিখবো না, ক্রেডিটস লিখবো, কিন্তু একবার ইউজ করে ফেলেছি, তারপরে ভালোই লাগতেছে, ঠিক আছে। আচ্ছা, তারপর কি হয়? এটাতে মনে হয় একটা ইয়ে আছে, মনে হয় যে এই লোন নেওয়ার ক্ষেত্রে মনে হয় সুদের হার কমে যায়, এবার ঠিক এরকম না? না দাদা, সুদের হারটা বেড়ে যায় আগের বেড়ে তুলনায়। যায় সুদের হারটা কনসেশনাল তুলতে লোনটা এটা আমরা চ্যালেঞ্জেস পাই হয়ে না যায়, হয়তো। ঠিক আছে। হ্যাঁ। তাহলে কান্ট্রি ইমেজ বেড়ে আচ্ছা, যাচ্ছে, তারপর ক্রেডিট স্যার এখানে কি রেটিংটা বেড়ে অফার্স যাচ্ছে। হবে না? লোন লিভিং নেওয়ার এলডিসি পরিমাণ বেড়ে ব্লক, যায়। কোনটা কোনটা ভাই? লিভিং এলডিসি ব্লক অফার্স হবে না এটা? আটপাট হ্যাঁ হ্যাঁ, অফার্স হবে, অফার্স হবে, সরি, এটা সরি, এটা একটা গেল, ঠিক আছে। তারপর কি হয় ধরেন, মানে এটার এলডিসি ব্লক লিভ করার বেনিফিট গুলো হচ্ছে এটা অ্যাবস্ট্রাক্ট, যেমন আপনার জিও পলিটিক্যাল ইনফ্লুয়েন্স বেড়ে যায়, যে ভাই আমরা এখন ডেভেলপিং নেশন, ঠিক আছে। আমরা কি লিখবো যে মোর ওভার, এছাড়াও কি হয়, আমরা বলতে পারি যে ধরেন যে ইট বার্গেনিং ইট স্ট্রেনথেন্স, ঠিক আছে, ইট STRENGT স্ট্রেনথেন্স, এটা কি স্ট্রেনথেন্স করে? এ নেশনস আপনার কি বলবো যে কি বলে, এ নেশনস ভয়েস, তার কণ্ঠস্বর, ঠিক আছে, কোথায়? ইন গ্লোবাল ট্রেড ফোরামস বা প্ল্যাটফর্মস, ঠিক আছে, এরকম বলতে পারি। হয়ে গেল, শেষ। স্যার তো আমি ডিপ্লোম্যাটিক মোটামুটি, লিভারেজ বলা যায় না? হ্যাঁ কি ডিপ্লোম্যাটিক লিভারেজ দেয়। বলতে পারেন, ডিপ্লোম্যাটিক লেভারেজও বেড়ে যাবে বলতে পারেন। তো মোটামুটি 3-4টা বেনিফিট আমি লিখলাম, যে এই বেনিফিট গুলো আসলে পেতে পারে, ঠিক আছে। তারপরে আমি লিখবো যে দেয়ারফোর দেয়ারফোর বাংলাদেশ বাংলাদেশ, ঠিক আছে, আফটার 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 কি বলবো, সরি, বাংলাদেশ আফটার দিস গ্রাজুয়েশন, হ্যাঁ গ্রাজুয়েশন, আপনি গ্রাজুয়েশনের পরিবর্তে এলিভেশন মতো লিখতে পারেন, তারপর কমা দিয়ে দিবেন, লিখবেন উইল লেভারেজ সেভারেল অ্যাডভান্টেজেস, ঠিক আছে। বাংলাদেশ উইল আফটার দ্য গ্রাজুয়েশন অর এলিভেশন ইন কি নভেম্বর 24, 2028 না 9, বলেন তো একটু। 29 হ্যাঁ, 29 29। উপরের দিকে যাই, উপরে তো আমাদের কাছে আছে এই লেখা, ঠিক না, সব লিখেই রাখছি, আমরা বসে রয়েছি কেন দেখে এই যে নভেম্বর 24, 2029 নাকি, না 2026 তো হওয়ার কথা ছিল, পরে আরো 3 বছর ডেফার্ড করা হয়েছে, তাই না? দাদা হ্যালো, অনুমোদন হ্যাঁ পাইছি। হ্যাঁ, তাহলে আমি লিখছি যে 2029 বাংলাদেশ উইল লেভারেজ কি সেভারেল অ্যাডভান্টেজেস ইন গ্লোবাল অ্যারেনা। গ্লোবাল অ্যারেনা মানে বৈশ্বিক অঙ্গনে বেশ কিছু লেভারেজ তারা পাবে। এখন বেসিক্যালি আমি যেটা বললাম যে ভাই আমাদের জন্য তো আসলে এই জিনিসটা খুব একটু উপকারী না, এটা যদি আমরা বলতে পারবো না, তারপরেও বললাম যে ঠিক আছে, বাংলাদেশ এরকম অ্যাডভান্টেজেস গুলো পাবে, বেশ কিছু পটেনশিয়ালস আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন প্রশ্ন হলো, এই এলডিসি ব্লক যদি আমরা ছড়তে যাই, আমরা যদি মিডল ইনকাম কান্ট্রি হতে যাই, তাহলে কি হবে? আমাদের চ্যালেঞ্জেস গুলা লিখতে হবে, যে কি কি চ্যালেঞ্জেস আছে, ঠিক আছে। এবার আমরা এই চ্যালেঞ্জেস গুলাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। আমরা অলরেডি দেখেন এই 2টা প্যারাগ্রাফে কি লিখে ফেলছি, দেখেন 2টা প্যারাগ্রাফে হচ্ছে অলরেডি 114 ওয়ার্ড লিখে ফেলছি। গতকাল ফার্স্ট প্যারাগ্রাফে লিখছিলাম 57 ওয়ার্ড, আজকে লিখছি 54 ওয়ার্ড। খেয়াল করে দেখেন আমার কিন্তু ওয়ার্ড গুলো খুব কাছাকাছি হয়, কারণ আমি লিখতে 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 এই জিনিসটা ফিক্স করে ফেলছি যে এমন ভাবে লিখবো যেন আমার লেখার ওয়ার্ড সবসময় মোটামুটি একটা নির্দিষ্ট লেভেলে থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে লিখবো কি, আমরা লিখবো চ্যালেঞ্জেস, ঠিক আছে, তাই না? ভাই তাই গ্রাজুয়েশন 2026 হওয়ার কথা না? 2026 তো হওয়ার কথা ছিল, এটা পেছ হয়ে গেছে। কিন্তু ও আচ্ছা, পেছাইছে এখন আবেদন 3 করা বছর হয়েছে যে, বাড়ানো হয়েছে।
হ্যাঁ, যে আমাদের তো কি বলে কোভিড গেল, তারপর 2024-এর যে মাস ডেমনস্ট্রেশন হইলো, therefore we need some deferment, so it has been deferred for 3 years, ঠিক আছে? বুঝতে পারছেন কি বললাম? জি জি দাদা। দাদা। তো বুঝতে পারছেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমরা ওর চ্যালেঞ্জেস গুলো লিখি, ঠিক আছে? আসেন, তা আমরা কি লিখবো? যে যেহেতু এটা এক টোনের লেখা শেষ করলাম, এখন আর এক টোনে যাব। আমরা লিখবো যে হাউ এভার, আমরা কি লিখবো? হাউ এভার, ঠিক আছে? বাংলাদেশ বাংলাদেশ উইল বাংলাদেশ উইল হ্যাভ টু, বাংলাদেশ উইল লিখবো না। আমি কিন্তু একটা কথা আপনাকে আগেও বলেছি যে ফিউচার টেন্সে আসলে খুব বেশি লেখার প্রয়োজন হয় না আমাদের। আমি লিখবো যে বাংলাদেশ ইজ গোয়িং টু, ঠিক আছে? বাংলাদেশ ইজ গোয়িং টু হোয়াট, বলেন তো? গোয়িং টু, ফেস হ্যাঁ, ফেস করতে হ্যালো, যাচ্ছে দাদা, ফেস Is ফেস going to facing several হ্যাঁ, এই এক্সপিরিয়েন্স যে বললেন গোয়িং টু ফেস, হ্যাঁ, ফেস তো আমিও পারি, আপনিও পারেন, তাই না? witness তাহলে না, witnessing উইটনেসও আমরা অনেকবার বলছি, আমরা পারি। Counter to gravel with গ্র্যাপলিং উইথ না, confront গ্র্যাপলিং দাদা ওয়ার্ড একটা আছে, এক্সপেরিয়েন্স counter দেওয়া যায় না। না, going to experiencing গ্র্যাপলিং উইথ একটা ওয়ার্ড আছে, এটা ইউজ করব না। আন্ডারগো আমরা একটা সুন্দর ওয়ার্ড ইউজ করব, বাংলাদেশ ইজ গোয়িং টু উইথ স্ট্যান্ড। উইথ স্ট্যান্ড মানে কি বলেন তো বুদ্ধি করে? টলারেট হ্যালো, সহ্য করা টিকে থাকা। হ্যাঁ, বাংলাদেশ ইজ গোয়িং টু উইথ স্ট্যান্ড কি? উইথ স্ট্যান্ড কি? সেভারেল হিন্ড্রেন্সেস। হিন্ড্রেন্সেস মানে কি? বাধা বা বাধা প্রতিবন্ধক, ঠিক আছে? তো এবার কি বললাম? কথার টোন চেঞ্জ করলাম, যে হাউএভার বাংলাদেশ ইজ গোয়িং টু উইথস্ট্যান্ড সেভারাল হিন্ড্রেন্সেস। আচ্ছা, এবার আমরা কি করব? এবার আমরা একটু এই হিন্ড্রেন্সেস গুলাকে আপনার হচ্ছে যে আপনার কি বলে যে এক্সপ্লেইন করার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, আমরা কি লিখব? যে আহ, বাংলাদেশ, আমরা একটা উদাহরণস্বরূপ বলবো। মনে রাখবেন, যে কোনো রাইটিং আপনি খেয়াল করে দেখেন, আমার যতগুলো ক্লাস করবেন আপনার কাছে মনে হবে কি যে এই লোক নিশ্চয়ই মুখস্থ করে বসে একই ফরম্যাটে লিখে। আপনি আমাকে যত রাইটিং দেন না কেন, আমার রাইটিং কিছু বিষয় কমন থাকবে: নিউমেরিক্যাল ডেটা, রেফারেন্স, এক্সাম্পল, লিমিটেড রাইটিং। যেমন আমি এক্সাম্পল বই টানবো, এক্সাম্পল না টানলে আমার কাছে মনে হয় যে ওই লেখাটা কোনো লেখার জাতের মধ্যেই পড়ে না। এবং দেখবেন যে আমি মধ্যে মধ্যে থেমে যাই বলতে গিয়ে, তখন আমি ভাবি বসে বসে কি এক্সাম্পল দিতে পারি। যেমন এই যে কিছু হিন্ড্রেন্সেস সে উইথস্ট্যান্ড করবে, তাহলে আমি এখানে এক্সাম্পল দিয়ে দিই, ঠিক আছে? ফর এক্সাম্পল, ঠিক আছে? এই ফর এক্সাম্পল কথাটা শুধু সেন্টেন্সের শুরুতেই লেখা যায় না, চাইলে সাবজেক্টের পরেও লেখা যায়। আমরা কি লিখবো দেখেন? বাংলাদেশ ফর এক্সাম্পল রিসিভস কি? কোটা ফ্রি অ্যাক্সেস, ঠিক না? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ দাদা ডিউটি ফ্রি কোটা জি ফ্রি দাদা অ্যাক্সেস। আপনি বলতে পারেন যে ইউরোপিয়ান মার্কেটে তো কোটা ফ্রি, কোটা বলা হয় না, ইউরোপিয়ান মার্কেটে বলা হয় ট্যারিফ ফ্রি অ্যাক্সেস, ঠিক আছে? ট্যারিফ ফ্রি অ্যাক্সেস টু ইইউ। আপনি বলতে টু 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 দা ইউ সরি ইউরোপিয়ান অ্যাপেরেল মার্কেট মানে কি? যে যে জামা কাপড় এগুলোকে বোঝায়, ঠিক আছে? অ্যাপেরেল মার্কেট। আচ্ছা, মার্কেটে ট্যারিফ ফ্রি না ডিউটি ফ্রি হবে? এটা ট্যারিফ ফ্রি, ডিউটি ফ্রি, একই কথা। কিন্তু কোটা ওয়ার্ডটা এখানে ইউজ করা হয় না, ঠিক আছে? এটার মাথায় রাখবেন, হ্যাঁ? তাহলে হলো। আর যদি ভুল হয় দেখে নিয়েন ভাই, আমি আসলে বহুদিন ধরে এখন আর কি বলে যে ডাটা আপডেট করি না, এই আপনাদের পড়াইতে গিয়ে আবার আপডেট করতেছি। এক সময় আমি প্রচুর লিখতাম ক্লাসে, এখন তো লিখাই হয় না। একটু দেখে নিয়েন, আমি লিখতেছি বলে একদম রাইট ধরে নেবেন তা না, ঠিক আছে? দাদা এটার জন্য আমি একটু ক্ষমা পাই। হ্যাঁ, বলেন। এটাকে ডিএফ কিউএফ বলা হয়, ডিউটি ফ্রি এন্ড কোটা ফ্রি একত্রে। আচ্ছা, সমস্যা নেই, লিখলাম, আপনারা অ্যাড করে নিন। তো বাংলাদেশ কি পায়? এই যে ফর এক্সাম্পল ওয়ার্ডটা আছে, কি শিখলেন? সেন্টেন্সের শুরুতেই ইউজ করবেন তা না, সেন্টেন্সের সাবজেক্ট লিখেও আপনি ইউজ করতে পারেন। তো বাংলাদেশ উদাহরণস্বরূপ রিসিভ করে ট্যারিফ ফ্রি অ্যাক্সেস টু ইউরোপিয়ান মার্কেট, ঠিক আছে? এখন কি হবে? আমরা এবার একটা কমা দিব, কমা দিয়ে কি লিখবো? যে বাট
ঠিক আছে, অ্যাবাউট 12% 12% tariff will be sorry uh, is sorry আচ্ছা উইল দিয়ে লিখলাম will be imposed on Bangladesh's কি বলে বাংলাদেশের কি বলবো বাংলাদেশের কি বলতে পারি অ্যাপারেল ওয়ার্ডটা তো একবার ইউজ করে ফেলেছি, তাহলে কি বলতে পারি, বাট অ্যাবাউট আরএমজি 12% সেক্টর অ্যাবাউট ওয়ার্ডটা আপনার ভাল লাগে না, অ্যাবাউট ওয়ার্ডটা সবাই ইউজ করবে এই ধরনের ক্ষেত্রে। আমরা লিখবো রাফলি, ঠিক আছে, আর রাফলি 12% ট্যারিফ উইল বি ইম্পোজড অন বাংলাদেশের কি বাংলাদেশের প্রোডাক্টই লিখলাম, কোনো সমস্যা নেই, বাংলাদেশের প্রোডাক্টস, ঠিক আছে, immediately after the LDC গ্রাজুয়েশন। এই উদাহরণ দিয়ে বললাম যে ভাই বাংলাদেশ এখন কি পায়, আমার ক্লাস দিতে খুব কষ্ট হচ্ছে, তারপরও বারবার পজিশন চেঞ্জ করে ক্লাস দিচ্ছি, এখন পেটের উপর চাপ দিয়ে বসি। তো কি বললাম যে ভাই উদাহরণস্বরূপ বাংলাদেশ ইউরোপিয়ান অ্যাপারেল মার্কেটে কোড ট্যারিফ ফ্রি অ্যাক্সেস পায়, কিন্তু প্রায় 12% ট্যারিফ আপনার কি করা হবে, ইম্পোজ করা হবে জাস্ট এলডিসি গ্রাজুয়েশনের পরপরই। তাহলে এটা তো একটা টেনশনের বিষয় হয়ে গেল নাকি? ঠিক আছে না আমার? জি দাদা। হ্যালো, আচ্ছা, জি এটা দাদা, একটা ঠিক আছে। বললাম। তারপর কি বলতে পারি যে এই যে জিনিসটা হতে পারে, তাহলে যেটা হতে পারে যে বাংলাদেশের আরএমজি খাত বড় একটা ধাক্কা খেতে পারে, ঠিক আছে। এবং আরএমজি খাত কি করতেছে, আরএমজি খাত হচ্ছে অলমোস্ট আমাদের এক্সপোর্টের কত পার্সেন্ট কনস্টিটিউট করে বলেন তো দেখি? 82 81%। না না, আমার মনে হয় 80%-এর উপরে হবে, বলেন তো কত পার্সেন্ট? 81%। 82% আমরা লিখবো প্রথম আলো পেপার অনুযায়ী 81%। আচ্ছা, এই নোট করবেন, ঠিক আছে, যে এটা ডাটাটা আপডেট করতে হবে, তাই না? তারপরে কি লিখবেন দেখেন যে দিস দিস সাডেন আমরা লিখবো যে দিস সাডেন শিফট উইল জিওপারডাইজ মানে কি ঝুঁকিগ্রস্ত করা, উইল জিওপারডাইজ আওয়ার রেডিমেড গার্মেন্ট RMG, সরি একটু ভুল করছি আমি, এটা হবে রেডিমেড গার্মেন্ট, মানে ব্র্যাকেট দিয়ে লিখলাম RMG, রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এটা কি করবে, দিস সাডেন শিফট উইল জিওপারডাইজ, ঠিক আছে, উইল না লিখে আমরা এখানে লিখতে পারি যে ক্যান জিওপারডাইজ আওয়ার রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি। আর এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি কি করে, আমাদের এক্সপোর্টের অলমোস্ট 81%, যেটা আপনারা বললেন, সেটা সৃষ্টি করে। সো দিস সাডেন শিফট ক্যান জিওপারডাইজ আওয়ার রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি। আমরা এখানে কমা দিয়ে লিখবো যে হুইচ কনস্টিটিউটস অ্যাবাউট, সরি আমরা অ্যাবাউট না লিখলে লিখবো যে অ্যাবাউটে লিখলাম, অ্যাবাউট 81% অফ আওয়ার এক্সপোর্ট ভলিউম, ঠিক আছে। খেয়াল করে দেখেন, আমি কিন্তু চেষ্টা করি কি প্রফেশনাল যে রাইটিং এর টোনটা সেটা আনতে। আমাকে অনেকে কমেন্ট করেন যে এক কথা বারবার বলে, কেন বলি, আপনাদের মধ্যে এটা সেট আপ করানোর জন্য বলি। কি বললাম বুঝতে পারছেন? দাদা এটা করা যায় না দাদা, ওই কনস্টিটিউটিং হুইচ না দিয়ে? হ্যাঁ পারেন, ডেফিনেটলি গুড আইডিয়া। এই যে হুইচ কেটে দিবেন, তারপরেই করবেন, তো তারপর রাখলাম, ঠিক আছে, হুইচ কনস্টিটিউট অ্যাবাউট 81% of our export volume and employees মানে কি চাকরি দেয়, কত, approximately 4.5 million people, 4.5 million people, ঠিক আছে, ওকে।
আচ্ছা, এরা এত দক্ষ হয়েছে কেমনে যে এই লেখাটা সে সাজেশন লিস্টে চলে আসে, মনে হয় ওরা শুনতেছে আমার কথা, ঠিক না? হ্যাঁ। জি আচ্ছা, দাদা। এটা মনে হয় তাহলে আপনি কি অনেক গুগল দক্ষ ডক হয়ে ইউজ গেছে। করেন? গুগল ডক না, আমি তো এটা মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করতেছি। আচ্ছা। বড় হয়তো বারবার লিখিত আমরা এই লেখাগুলোকে মেমোরিতে রাখে আমার যা মনে হয়। তাহলে হুইচ কনস্টিটিউটস অ্যাবাউট 81% অফ আওয়ার এক্সপোর্ট ভলিউম অ্যান্ড এমপ্লয়েজ অ্যাবাউট 4.5 মিলিয়ন পিপল। তার মানে আমি বুঝাইলাম যে চ্যালেঞ্জেসটা বেসিক্যালি কি, বুঝতে পারছেন? মোর ওভার এছাড়াও কি হতে পারে, আর একটা জিনিস হতে পারে কি, অ্যানাদার সরি অ্যানাদার পিভোটাল ইস্যু ইজ প্রেফারেন্স ইরোশন। এই যে যে ওয়ার্ড, যে ফ্রেজটা আমরা বলছিলাম যে ওইখান থেকে একটা টার্ম আমরা নিয়ে আসবো, দেখছেন, নিয়ে আসলাম। অ্যানাদার পিভোটাল ইস্যু ইজ প্রেফারেন্স ইরোশন। কেন? সিন্স সিন্স বাংলা দা দা প্রাইস অফ বাংলাদেশি প্রোডাক্ট। আর একটা ব্যাপারটা হচ্ছে প্রেফারেন্স ইরোশন করতে পারে। কারণটা কি, যেহেতু বাংলাদেশি প্রোডাক্টের কি থাকবে না, কম্পিটিটিভ প্রাইসে থাকবে না। সিন্স দ্য প্রাইস অফ বাংলাদেশি প্রোডাক্ট উইল নট বি কম্পিটিটিভ কম্পিটিটিভ এনিমোর, এটা আর থাকবে না, ঠিক আছে? বাংলাদেশি প্রোডাক্টগুলো কি হবে, আর কম্পিটিটিভ থাকবে না, ঠিক আছে? আচ্ছা, গেল, এটা একটা জিনিস গেল। তারপর কি হতে পারে, আমার আসলে ডাটার তো কোনো শেষ নাই। আমি কোন একটা আর্টিকেলে বোধহয় পড়ছিলাম যে ডাব্লিউটিও মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বলছিল যে এটার কারণে বাংলাদেশ আপনার অ্যানুয়ালি $8 বিলিয়ন এক্সপোর্ট রেভিনিউ মিস করতে পারে এই প্রেফারেন্স এরোশনের কারণে, ঠিক আছে? আহ, এখন ওই রিপোর্টটা আসলে কোনটা আমার মনে নাই, এটা আপনারা একটু খুঁজে নিয়েন, মানে আমার লেখাটা কপি করে খুঁজে নিয়েন কোথা থেকে পান কিনা, বা এক্সাক্ট ফিগারটা দেখে নিন। আমরা কি লিখবো যে আম, তাহলে আমরা এটা যদি করি, তাহলে এই প্রাইস ইরেশনটাকে এইটুকু রাখি যে another pivotal issue is preference erosion which 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 can erode মানে কি মুছে দেওয়া, which can erode about $8 বিলিয়ন অ্যানুয়ালি, যা হচ্ছে $8 বিলিয়ন প্রতি বছরে আপনার কি করতে পারে, ইয়ের থেকে হারাতে পারে। হুইচ ক্যান ইরোড অ্যাবাউট অ্যানুয়ালি ফ্রম ইটস ফ্রম ইটস এক্সপোর্ট রেভিনিউ। এই যে এই কথাটাই মূলত ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কোন একটা আর্টিকেল আমি পড়ছিলাম। তো আমি এটা কি লিখবো, কমা দিয়ে দেখেন, অ্যাকর্ডিং টু WTO, according to what, according to the world ট্রেড সরি, এই ধরনের নামগুলো সবগুলো বড় হাতের হবে, ঠিক আছে? ট্রেড মানে প্রথম অ্যালফাবেটটা, অর্গানাইজেশন। এখন এই জায়গাটাতে এসেই একটা রেফারেন্স লাগবে, যেটা কবেকার রিপোর্টটা ছিল, এটা আমার কাছে নাই। এই রেফারেন্সটা একটু, ইউ উইল লুক ফর ইট, ঠিক আছে? একটু দেখে নিন, আশা করি পেয়ে যাবেন। তাহলে আমি কিন্তু কয়েকটা এক্সাম্পল দিলাম যে আমাদের জন্য আসলে চ্যালেঞ্জেসটা ওয়েট করতেছে। সো ইটস গিভিং অ্যান ওয়েক আপ কল দ্যাট ইউ হ্যাভ টু ডু সামথিং, ইউ হ্যাভ টু ডু সামথিং, তাই না? ধরতে পারছি আমরা? হ্যালো, জি দাদা। তাহলে আমরা দেখেন অলরেডি কত আর ওয়ার্ড লিখে এখানে কি ফেলেছি। ইবিএ তারপর হচ্ছে জিএসপি সুবিধা এগুলোর কথা কি উল্লেখ করা যায়? সব আপনি মেনশন করে দেন, মেনশন করে দেন। আপনি মনে লিখে করতে পারেন যে, আপনি যদি বলতে পারেন যে আম, আপনি বলতে পারেন যে মানে এভাবে মেনশন স্যার করে দিতে পারেন যে স্যার আর সিমিলার বললেন না, সময় পাওয়া যাবে না, ওর বেশি হয়ে গেছে এমনিতে। সিমিলার ইনসিডেন্ট, হ্যাঁ আসলে সময় পাবেন না, যে সিমিলার ইনসিডেন্ট উইল অলসো হ্যাপেন ইন আমেরিকান মার্কেট, তারপরে ইউরোপিয়ান আদার্স যে মার্কেটগুলো আছে সেগুলোতেও ঘটতে পারে, এভাবে মেনশন করে দেন, ঠিক আছে? কারণ এত লিখাও যাবে না, যে সত্যি কথা। আর অলরেডি আমরা কতটুকু লিখছি জানেন? আমরা অলরেডি 197 ওয়ার্ড লিখছি 3টা প্যারাগ্রাফে। ইটস এ বিগ থিং। ইনস্ট্যান্ট ডেলিভারি করে 4টাখানি কথা না, দেখেন এই এই ধরনের ওয়ার্ড নিয়ে সেটা। এম আই রাইট অর রং, টেল মি।
রাইট দাদা দাদা, এটা রাইট দাদা। অনেকটা গল্পের মতো দেখা যায়, এইভাবে তো লিখতে পারলে ভালো হয় আসলে। হ্যাঁ, এইভাবে লিখাটা খুবই কঠিন ভাই। আমাকেও কিন্তু কি করতে হয়, মানে চিন্তা করতে হয়। দেখেন না, আমি বারবার ভাবি যাচ্ছে কি লিখবো, আবার কাটি। আমিও তাহলে বসে বসে দাদা ভাবি, স্ট্রং কিছু ওয়ার্ড করার দিয়ে নাই। সাজানো ভাবতে ভাবতেই হ্যাঁ, টাইম চলে যায়। কত সুন্দর, একদম এই সিম্পল। ভাবনাটা ভাববেন আপনি হচ্ছে ঘরে বসে। এটা এক্সাম হলে ভাবতে পারবেন না। এক্সাম হলে কলম ধরবেন, কারেন্টের মতো কলম চলবে। ভাবা স্যার ভাবি কাজ যেটা পালাস, ওটা আপনি হচ্ছে ঘরে বসে ভাববেন। আমি পরীক্ষা ভাববো না, পরীক্ষার হওয়ার সুযোগ নেই আমার, ঠিক না? তারপরে যেমন ধরেন, আমরা কিছু চ্যালেঞ্জেস বললাম, পটেনশিয়াল বললাম, এবার সাজেশন দিব বলছি। তো আমাদের সাজেশনে কি আসবে? একটা হবে হচ্ছে আপনার রেভিনিউ জেনারেশনের সাপেক্ষে রেজিলিয়েন্স আসতে হবে, ঠিক আছে? মানে আপনি যদি বলেন এটা কি, টার্মটা আপনি কি বলবেন যে ভাই বলতে চেয়েছিলেন, আপনি বলতে পারেন যে রেভিনিউ রেজিলিয়েন্স। কি বললাম বলেন তো? রেভিনিউ হ্যালো, রেভিনিউ রেজিলিয়েন্স মানে কি? বিপদে পড়লেও আমরা মানে খেই হারাবো না। আমরা রেভিনিউ রেজিলিয়েন্সটা এনশিওর করব, ঠিক আছে? যে বিভিন্ন ভাবে এনশিওর করব। তা আমরা আমরা লিখবো যে কিছু সাজেশন যখন দিতে যাচ্ছি তখন আমরা কি লিখবো, যে টু ট্যাকেল দিস সিচুয়েশন, হ্যাঁ। কিন্তু দেখেন, টু ট্যাকেল দিস সিচুয়েশন এটা কেমন যেন আহ, কি বলে যে ভাল টু লাগতেছে না। অ্যাড্রেস দিস, টু টু অ্যাড্রেস অ্যাড্রেস দ্য দিস ক্রাইসিস, এটা আমরা বলতে পারি, ঠিক না? বা আমরা বলতে পারি টু অ্যাড্রেস দিস স্ট্র্যাটেজিক ক্রাইসিস, মানে একটু কথার মধ্যে একটু ভার্তিকতা। কি বলছি বলেন তো? Address this strategic. স্ট্র্যাটেজিক ক্রাইসিস মানে কিছু পারি আর না পারি, এটা ওয়ার্ড তো পারি স্যারকে ইমপ্রেস করার জন্য, Overcome the ঠিক আছে? হ্যাঁ, come, overcome. হ্যাঁ বলতে পারেন। মানে টিচারকে বুঝাইতে হবে যে স্যার টপিক কমন পড়বে কি করবে না আমি জানি না, কিন্তু আমাকে টু পারতে হবে, অ্যাড্রেস ঠিক না? সো এখন এই যে অ্যাড্রেস যে করবেন, আমরা কি বলবো? আমরা এখন তাহলে বলে দিব যে টু অ্যাড্রেস দিস স্ট্র্যাটেজিক ক্রাইসিস আপনার কি করতে হবে? এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন ইজ ইজ কুইন্টেসেনশিয়াল, QUINT এসেনশিয়াল। এটা এটা বলছিলাম। কুইন্টেসেনশিয়াল মানে কি? হ্যালো, বাধ্যতামূলক। আর একটা কি বললাম যে রেভিনিউ রেভিনিউ রেজিলিয়েন্স। এই যে আমাদের কাছে কিন্তু দুইটা টার্ম চলে আসছে। তো মূলত কম্পিউটার বেসড এক্সাম যদি হইতো, যেমন IELTS এর পরীক্ষাটা কম্পিউটার বেসড হয়, আমার খুব ভালো লাগে এই কারণে যে এটার বেনিফিটটা হচ্ছে গিয়ে যে এডিট করা যায়। এই যে আমি দুইটা টার্ম বলে ফেললাম না এখানে, মূলত ওই যে ভাই বলছিলেন যে আমি যদি লিখতে চাই তাহলে কি করতে হবে, এই যে অফার টু রিকমেন্ডেশনে গিয়ে এই যে দেখেন আপনি লিখবেন যে ইনক্লুডিং ইনক্লুডিং এই যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন অ্যান্ড রেভিনিউ রেজিলিয়েন্স। আমি বলেও দিলাম, তাহলে স্যার আরো বেশি ক্লিয়ার আইডিয়া পাইলো যে আচ্ছা ওই লোকটা তাহলে এটা লিখতে চাইতেছে, ঠিক আছে? তাহলে আরো বেশি ক্লিয়ার, স্যার আরো বেশি খুশি হবে আপনার লেখায়, ঠিক আছে? এবার কি তাহলে তো বললাম? টু ইন্ট্রোডাকশনে সব চলে আসলো। হ্যাঁ হ্যাঁ, সব চলে আসলো। মানে ইন্ট্রো পরে স্যার ক্লিয়ার যে ভাই তুমি কি লিখবা, তোমার দূর কতখানি। এবার স্যার আপনাকে ওর উপর ভিত্তি করে মার্কিং করবে। কথা কি ঠিক আছে? কথা ঠিক আছে নি? জি দাদা। একদম দাদা। না, কঠিন জিনিস লিখতে জল খেয়ে নেই একটু আমার। এখন দেখেন আপনি তাহলে যেহেতু দুইটা সাজেশন আমরা দিব, তার মধ্যে একটা সাজেশন আমি লিখে দিব এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনটা, আর রেভিনিউ রেজিলিয়েন্স যেটা বললাম যে রেভিনিউ কমে গেলে অন্য সেক্টর বের করতে হবে, এটা আপনারা লিখে নিয়েন, ঠিক আছে? তারপরে দাদা কনক্লুশন দিলে মার্কেট মোটামুটি ডাইভার্সিফিকেশন তো দেওয়া যায়, হ্যাঁ।
অনেক কিছু দেওয়া যায়, অনেক কিছু। আপনি যদি অনেক কিছু দিয়ে সবগুলো একটা একটা লিখতে চান অনেক সময় লাগবে, বরঞ্চ কয়েকটা লিখে একটু এক্সপ্লেন করে দিলে ভালো লাগবে আমার মনে হয়। ঠিক আছে, আপনার বাকিটা ইচ্ছা, আপনি করতে পারেন, কোনো আচ্ছা, সমস্যা নেই। গতকালকের মতো ওই যে পয়েন্ট দিয়ে হচ্ছে এক্সপ্লেন করলে ভালো হয় না স্যার? আপনার ইচ্ছে কোনো, ভাই আমি কি বললাম, আমি পুরো লেখাতে এক এক দিন এক একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে করে লিখবো, সো দ্যাট আপনি সবগুলো জিনিস দেখতে পারেন। গতকাল যেমন আপনি এই যে বা কি বলে পয়েন্ট পয়েন্ট করে দেখছেন, বুলেট পয়েন্ট করে দেখছেন, আজকে আপনি একটু ডেসক্রিপটিভ ওয়ে দেখলেন। সো দ্য ওয়ে উই উইল বি মুভিং, আমরা এইভাবেই মুভ করতে করতে আগাবো, আপনাকে সবগুলো দেখাবো। দাদা কোন ওয়েটা বেশি ভালো আপনার কাছে মনে হয় যে ভাই, এটা? এটার কোনো অ্যান্সার হয় না, আমি এক্সট্রিমলি সরি টু এই প্রশ্ন করেন না, ঠিক আছে, এটার কোনো অ্যান্সার হয় না, ঠিক আছে। কি বলছি বুঝতে পারছেন? যে জি, দাদা স্যার এখানে বুঝতে স্ট্র্যাটেজিক মানে কি? কৌশলগত। কৌশলগত, কৌশলগত, ঠিক আছে। পত্রিকাতে এই ওয়ার্ডগুলো দেখবেন খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করা হয়। আচ্ছা, আমরা তাহলে একটু এক্সপোর্ট ডিপ্লোম্যাটিক ডাইভার্সিটি, কথাবার্তা। আমরা একটু কি কথাবার্তা। না দাদা বললাম যে স্ট্র্যাটেজিক এই ওয়ার্ড গুলো থাকলে এটা মানে একটা ভারী মনে হয় আর কি, যে ডিপ্লোম্যাটিক ভারী ভারী কথাবার্তা লেখা মনে হয়। ভাইয়া আপনি অ্যাডভান্স ওয়ার্ড গুলো কিভাবে মনে রাখেন? এইটা আসলে আপু ওই যে মনে করেন কি বলে মানে পড়তে পড়তে মনে রাখা হয়ে গেছে আর কি। বা ধরেন আমরা ছেলেদেরকে একটা মোটিভেশন দিতাম, এই যে দেখ একটা সুন্দরী কণ্ঠের একটা মেয়ে তোরে প্রশংসা করলো, তোর কত ভালো লাগবে না, এটা এটা মনে করলো মোটিভেটেড, তুই পড়ালেখা কর। ঠিক আছে। তো এমনি পড়ার সময় মাথায় থাকে, কিন্তু পরীক্ষার খাতায় লেখার সময় আর এই ওয়ার্ড গুলো মাথায় আসে না। বাবারে, বাবারে, এই সমস্যা শুধু আপনার নেই, এই সমস্যা পুরো পৃথিবীর সমস্যা, জাতীয় সমস্যা। এই জন্য আমি বলি যে তোমার মনে রাখার দরকারই নেই। আজকে এই যে করলাম আপনার কি বলে, তুমি করে বলার জন্য সরি, এই যে ভোকাবুলারি ব্যাচে আমরা ওরিয়েন্টেশন নিলাম, আমি ওখানে বারবার একই কথা বলছি যে ভাই আপনার মুখস্থ করতে হবে না, আপনি হলো পড়তে 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 এমন একটা অবস্থানে যাবেন, এমন একটা অবস্থানে আপনি রিচ করবেন, এমন একটা অবস্থানে আপনি এলিভেট করবেন ইয়োরসেলফ, নিজেকে, যেখান থেকে তাকায় আপনি অনেক কিছু দেখতে পারবেন। ঠিক আছে, যে আচ্ছা এইটা মনে করতে পারতেছি, ওইটা রিকল করতে পারতেছি, এই অবস্থানে যাবেন। এই যেমন ধরেন এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন ইজ কোইন্টেসেন্সিয়াল। এই যে আপনার সাথে গল্প করছিলেন, গল্প করতে 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 আমি কিন্তু 2 মিনিট 3 মিনিট সময়ের মধ্যে এখানে পুরো জিনিস সেট আপ করে ফেলছি। দেখেন আমার কলম থামবে না, আমি লিখবোই খালি। দেখেন আমরা লিখবো যে, আমরা লিখবো যে অ্যালোন, অ্যালোন আর এম জি সেক্টর অফ বাংলাদেশ এমপ্লয়েজ, ঠিক আছে, এমপ্লয়েজ ওই যে বলছিলাম যে 4.5 মিলিয়ন পিপল, ঠিক আছে। তা আমরা কি লিখবো, অ্যালোন আরএনজি সেক্টর অফ বাংলাদেশ, সরি স্যার আমি তো অ্যাড্রেস করা লিখতেছিলাম, সরি 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 সরি। আমরা কি লিখবো, আমরা লিখবো যে, একটু দাঁড়ান একটু ডিনাই করে দেই, আমরা লিখবো যে আম, উম, আমরা লিখবো যে আহ, বাংলাদেশ, বাংলাদেশ শুড, বানানটা ভুল লিখছি, BANGL, বাংলাদেশ শুড ফাইন্ড অল্টারনেটিভ মার্কেটস, বাংলাদেশ শুড ফাইন্ড অল্টারনেটিভ মার্কেটস বাই বাই ডাইভার্সিফাইং ইটস এক্সপোর্ট বাস্কেট, বাস্কেট, ঠিক আছে। আমরা কি, বাংলাদেশে কি করা উচিত, বাংলাদেশের অল্টারনেটিভ মার্কেট গুলাকে বের করতে হবে, এক্সপোর্ট বাস্কেট বা এক্সপোর্ট আইটেমসকে ডাইভার্সিফাই করার মাধ্যমে, ঠিক আছে। ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল, আমরা কি লিখবো, আমরা লিখবো যে এগ্রি প্রোডাক্টস, এগ্রি প্রোডাক্টস, ঠিক আছে। তারপরে ধরেন যে লেদার ইন্ডাস্ট্রি, লেদার ইন্ডাস্ট্রি, তারপরে মনে করেন বলতে পারেন যে ফর এক্সাম্পল ফার্মাসিউটিক্যাল। এগ্রি প্রোডাক্ট, তারপরে লেদার ইন্ডাস্ট্রি, তারপর মনে করেন এই যে এক ভাই যে বললেন ফার্মাসিউটিক্যাল, ঠিক আছে, ফার্মাসিউটিক্যাল। এই ফার্মাসিউটিক্যাল বানান আমার জীবন ভর ভুল হয়, জিন্দিগি তো ঠিক হয় না, আমি এক্সট্রিমলি সরি টু সে। আমি বাবা যেটা পারি না সেটা বলে দিই সরাসরি, ভাই এটা পারি না, কখনো লুকাইবেন না, ভাই পারি না তো পারি না, এর কি আছে, ঠিক আছে। যে ফার্মাসিউটিক্যাল, আই, ফার্মাসিউটিক্যাল সেক্টর, ঠিক আছে, লাইট ইঞ্জিনিয়ারিং। এগুলো লাইট কি করে, ইঞ্জিনিয়ারিং। এন্ড দিয়ে দিই, ঠিক আছে, এন্ড ফার্মাসিউটিক্যাল সেক্টর, আমরা কি লিখবো, আইসিটি কনস্টি, কনস্টিটিউটস, ঠিক আছে, বা কনস্টিটিউট একবার ইউজ করছে, লিখবো যে অ্যাকাউন্ট ফর, অ্যাকাউন্ট ফর, এটা কি করে, অ্যাকাউন্ট ফর
a small a small portion of the exports, ঠিক আছে? আহ, বাংলাদেশ বাংলাদেশ এবার যে রিকমেন্ডেশন করতেছি, তাহলে বাংলাদেশ কমা দিয়ে লিখবো যে উইথ উইথ দ্য হেল্প অফ পলিসি সাপোর্ট, বাংলাদেশ পলিসি সাপোর্ট, এটা দাঁড়ান, বাংলাদেশ পলিসি সাপোর্টের মাধ্যমে কি করতে পারে? আমরা বলতে পারি যে ক্যান বাংলাদেশ কি করতে পারে, বাংলাদেশ কি করতে পারে, বাংলাদেশ কি করতে পারে, বলেন 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 বলেন। উম And mitigate this. flourish can flourish these industries and diminish the heavy reliance over the RMG sector, এই যে হয়ে গেল শেষ। আমি একটা রিকমেন্ডেশন দিলাম যে বাংলাদেশ কি করতে পারে, এক্সপোর্ট ডাইভার্সিফাই করতে পারে, যেমন কি বাংলাদেশ অল্টারনেটিভ মার্কেট পাওয়া উচিত, যেমন কি এগ্রি প্রোডাক্ট, লেদার ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্মল পোর্শন আনতেছে। সো এগুলো যদি ভালো করে পলিসি সাপোর্ট দিয়ে ফ্লারিশ করতে পারে, তাহলে কি করতে পারে, বাংলাদেশ ডিমিনিশ করতে পারে তার ইয়ের উপরে, কি বলে যে R&D সেক্টরের উপরে যে হেভি একটা রিলায়েন্স আছে সেটা। এইটুকু লিখলাম, কারণ এইটুকু লিখতে গিয়ে ভাই দেখেন আমার কত ওয়ার্ড হয়ে গেছে অলরেডি। আপনি এইটুকুই ভাই পরীক্ষা হলে লিখতে পারবেন না, পরীক্ষা হলে খুব বেশি লিখা যায় না, সমস্যা হলো যেটা 259 ওয়ার্ড হয়ে গেছে। তারপরে তো আপনাকে ধরেন এই যে এইটার পাশাপাশি আরেকটা লিখতে হবে গিয়ে কি, আরেকটা লিখতে হবে হচ্ছে এই যে এটা এটা হচ্ছে গিয়ে কি, এই যে রেভিনিউ রেজিলিয়েন্স লিখতে হবে। তাহলে এটা আপনারা ওইভাবে লিখে দিবেন, ঠিক আছে? দাদা, রেভিনিউ রেজিলেন্স জিনিসটা আরেকবার একটু বুঝাই দিবেন? রেভিনিউ রেজিলিয়েন্স জিনিসটা হচ্ছে কিরকম, একটা হচ্ছে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, যে আমি প্রোডাক্টকে ডাইভার্সিফাই করব। আর রেভিনিউ রেজিলিয়েন্সটা হচ্ছে কিরকম, আমার ইনকাম কমে যাচ্ছে না, আমি ইনকামকে আবার দাঁড় করাবো, ঠিক আছে? যেমন ধরেন উদাহরণস্বরূপ আমি যদি বলি, যখন একটা কোম্পানির সেলস রেভিনিউ কমে যায়, তখন সে রেভিনিউ বের করার জন্য বেশ কিছু অল্টারনেটিভ মার্কেট ফাইন্ড আউট করতে পারে, এটাকে রেভিনিউ রেজিলিয়েন্স বলতে পারেন, ঠিক আছে? সে তার প্রোডাক্টকে এমনভাবে মডিফাই করতে পারে যে কস্ট মিনিমাইজেশন করার চিন্তা ভাবনা করতে পারে, রেভিনিউ রেজিলিয়েন্স হতে পারে। সো দেয়ার আর সো মেনি অ্যাসপেক্টস অফ রেভিনিউ রেজিলিয়েন্স। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা? স্যার, রেভিনিউ রেজিলিয়েন্সটা শুধু কি এটা আরএনজি সেক্টর ভিত্তিক ধরবো নাকি ওভারঅল এটা আপনার কান্ট্রি ইচ্ছা, ভিত্তিক ধরবো? আপনি যেভাবে লিখে, মোদ্দা কথা আপনি যেভাবে লিখে মানে কি বলে যে স্যারকে ইমপ্রেস করতে পারেন, ঠিক আছে? তাহলে দাদা এখানে মোটামুটি কি আমরা একটা রেমিটেন্স আইডিয়া সেক্টরটা পেলাম। আসতে পারে? রেমিটেন্সের হ্যাঁ বিষয়টা কি আসতে এখানে পারে, আসতে পারে? অবশ্যই আসতে পারে। এবং আচ্ছা, রেমিটেন্সের রেভিনিউ সময় কিন্তু রেজিলিয়েন্স বলতে হবে যে বাংলাদেশের রেমিটেন্সটাও কিন্তু মোটামুটি ক্লাস্টার্ড অনলি ফ্রম এন স্পেসিফিক কান্ট্রি অফ মিডল ইস্ট। যেমন ধরেন আজকে মিডল ইস্ট থেকে ইউ আর রিসিভিং এ ভাস্ট অ্যামাউন্ট অফ রেমিটেন্স, দিস ইজ ট্রু, বা 10 বছর পরে থাকবে না, কারণ মিডল ইস্টের বেশিরভাগ মানুষ যাচ্ছে হচ্ছে আপনার ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করার জন্য। যখন ধরেন মিডল ইস্টের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করা শেষ, ফর এক্সাম্পল আফটার 20 ইয়ার্স, তখন দেখবেন যে বাংলাদেশ একটা বিশাল বড় ধরা খাবে। তো এই যে এইটারও বলতে হবে যে এই আপনি রেমিটেন্স থেকে আনবেন, ঠিক আছে, ভালো কথা, রেমিটেন্সটাকে আপনি তাহলে ডাইভার্সিফাই করেন, শুধুই কেন ওয়ার্কার মানুষ যাবে, এডুকেটেড লোকদের যাওয়া উচিত, ঠিক আছে? তাহলে আমাদের রেমিটেন্সেস এটা বাড়বে, আর্নিংটা বাড়বে। আর একটা বিষয় হচ্ছে আপনি যা রেমিটেন্স আনেন বা যা রেভিনিউ আনেন, তার বড় একটা লায়ন্স শেয়ার ব্যয় হয়ে যায় বাইরের লোকের এমপ্লয়মেন্টের জন্য, সেটা কমান দক্ষ কারিগরি শিক্ষার মাধ্যমে। আর একটা বিষয় হচ্ছে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বড় একটা জিনিস ইম্পোর্ট করতে হয় বাইরে থেকে। দেখা যায় 10 টাকার প্রোডাক্ট এক্সপোর্ট করছেন, ওইখানে আপনার হয়তো 6 টাকার প্রোডাক্ট আপনার ইম্পোর্ট করে আনতে হয়েছে টু ডেভেলপ দ্য প্রোডাক্ট। তাহলে আমার আসলে অ্যাকচুয়াল ইম্পোর্টটা খুবই কম, সরি এক্সপোর্টটা খুবই কম, ঠিক আছে? এই যে আসলে লিখার জন্য অনেক বিষয় আছে, সো ইউ অ্যাকচুয়ালি ক্যান নট মেনশন অল অফ দেম, ঠিক আছে? এটা একটা প্রবলেম ভাই, সব লিখাও যায় না। এবার আমরা কি লিখবো, কনক্লুশন। ইন কনক্লুশন আমরা কি বলতে পারি? কি বললেন, বুঝি নাই ভাই, বলেন। বললাম ইন বিষয়টা হ্যাঁ, বুঝি নাই, কি বললেন? ক্লিয়ার হয়েছে। হ্যালো, আর বলেছে বিষয়টি ক্লিয়ার হয়েছে, মানে ক্লিয়ারলি ক্লিয়ার বুঝতে হয়েছে, পেরেছে। ওকে। রেভিনিউ তাহলে এবার ধরুন কি লিখবো, রেজিলিয়েন্সটা যে ইন যেটা বলবো, কনক্লুশন আমরা কি লিখবো? ইন কনক্লুশনে আমরা লিখবো আহ,
আমরা লিখতেই পারি যে অ্যামিড, এই যে অ্যামিড ওটা লিখবো, ঠিক আছে? দেখেন অ্যামিড, অ্যামিড, অ্যামিড হোয়াট, অ্যামিড লিখবো অ্যামিড মেনি, অ্যামিড মেনি ল্যাটেন্ট, ল্যাটেন্ট পটেনশিয়ালস, যে হ্যাঁ ঠিক আছে আমাদের জন্য অনেক সুযোগ টুযোগ আছে, এটা মানলাম, অনেক সুযোগ টুযোগ আছে। এই এই জিনিসটা আমরা কোনোটা ইয়েতে পড়ছিলাম, কই জানি দেখছিলাম যে ল্যাটেন্ট পটেনশিয়াল হিসেবে ইউজ করছে, ঠিক আছে? আমরা কি লিখবো যে ইন কনক্লুশন অনেক পটেনশিয়াল আছে, ঠিক আছে। বাংলাদেশের কি দরকার ভাই? আহ, বাংলাদেশের যেটা দরকার সেটা হচ্ছে বাংলাদেশ, আহ, বাংলাদেশ নিডস টু এক্সিকিউট, এক্সিকিউট করতে হবে কি, এক্সিকিউট এ ডিসিসিভ স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন, যে ওয়ার্ডটা আমি একটু আগে আনছিলাম, ঠিক আছে, আলোচনা করছিলাম। ডিসিসিভ স্ট্রাকচারাল, টিইউ, স্ট্রাকচারাল, একটু দাম বড় করে দেই, স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন, ঠিক আছে? তো অনেক পটেনশিয়ালের মধ্যে বাংলাদেশ যেটা মেইনলি দরকার, আমি যেহেতু মেইনলি বলছি, চিফলি বা প্রাইমারিলি দরকার, প্রাইমারিলি নিডস টু এক্সিকিউট, এক্সিকিউট দরকার নাই ভাই, এটা বাদ দিয়ে দেন, বাংলাদেশ নিডস এ ডিসিসিভ স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন, ঠিক আছে? কমা দিয়ে লিখবো কি, ইনস্টিড অফ, ইনস্টিড অফ এইচ হেভিলি রিলেইং অন সাম, কি বলে, অন সাম জিও ডাবল গ্যারান্টেড ইনকাম জেনারেটিং সেক্টরস, যে বাংলাদেশের একটা স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন দরকার, কিসের পরিবর্তে? কিছু নিশ্চিতভাবে ইনকাম জেনারেট করবে এইগুলোর উপর অতিরিক্ত পরিমাণে ঠিক নির্ভর করার পরিবর্তে। এবার আমরা কি লিখবো? দিস দিস ট্রান্সফরমেশন রিকোয়ার্স, এটার জন্য কি দরকার ভাই? রিকোয়ার্স, এই ট্রান্সফরমেশনের জন্য কি দরকার? এ লং টার্ম, এ লং টার্ম, এখানে মনে একটা এমডেস দিলে ভালো হবে, লং টার্ম, লং টার্মটা তো মনে হয় আগে হবে না, পরে হবে, তাহলে এ ভায়াবল লং টার্ম স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি backed by export diversification and একটা লং টার্ম স্ট্র্যাটেজি দরকার, যার জন্য যেটা কি হবে, যেটা কি দ্বারা সমর্থিত হবে? এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন দিয়ে সমর্থিত হবে। আর একটা হচ্ছে গিয়ে কি, রেভিনিউ রেজিলিয়েন্স দিয়ে। তো রেভিনিউ রেজিলিয়েন্স না দিলেও যে কন্টিনিউয়াস, বারবার এক কথা তো লিখবো না আমরা, কন্টিনিউয়াস রেভিনিউ জেনারেশন ক্যাপাসিটি। এই তো আগের কথাটাই লিখলাম, আর একটু ঘুরে পেঁচায় লিখলাম যেন স্যার খুশি হয় নাকি, ঠিক আছে না? জি দাদা। হ্যালো, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ স্যার, স্যার এই ভায়াবল মানে কি পসিবল বোঝাচ্ছে এরকম কিছু? ভায়াবল মানে টিকে থাকতে সমর্থ, টেকসই ভায়াবল যোগ্য, মানে কি, টেকসই যোগ্য। আর এখানে এমিড বলতে অ্যামিড মানে এটার মধ্যে, মানে এটা এই অনেক পটেনশিয়াল আছে, এর মধ্যেই আপনার এটা দরকার। স্যার প্রায় সময় নিউজ পেপারে দেখি স্যার এরকম এমিড ক্রাউডেড, অ্যামিড হচ্ছে এমিড মানে পৃথিবীর সবচেয়ে প্রিয় প্রিয় সেন্টেন্স গুলোর মধ্যে এখানে একটা, মনে করেন মানুষের, ঠিক আছে? আমিড মানে মানে দাদা মধ্যে, মানে মধ্যে দিয়ে যাচ্ছে এরকম। হ্যাঁ, দাদা এই এই যে টেনশনের লাস্টে মধ্যে, লিখছেন না, পটেনশিয়ালের ব্যাকড মধ্যেও বাই, এই ব্যাকড বাই হ্যাঁ, বলতে কি বোঝাচ্ছে দাদা? সমর্থিত বা সাপোর্টেড, ঠিক আছে? দাদা সেন্টেন্স গুলো লেখার সময় একটু বাংলাটা একটু সহজ করে ভেঙে ভেঙে বলেন, যে সহজ হয়ে যায়। আর বাংলা তো মোটামুটি বলি, যেটুকু পারি আমি তো বলি জি বাংলা। জি জি। জেমিনি কোথায় গেল? স্যার প্রায় সময় দেখি স্যার নিউজ পেপার পড়ার সময় অ্যাক্রোস ওভার দাদা, এগুলো সামনে নিয়ে আসে স্যার, এগুলো হ্যাঁ কিভাবে হ্যাঁ স্যার? হ্যাঁ, বুঝি নাই কি? স্যার নিউজ পেপার পড়ার সময় প্রায় সময় দেখি আপনার অ্যাক্রোস ওভার দিয়া সেন্টেন্স লিখে মানে সামনে দিয়ে হ্যাঁ, নিয়ে আসে স্যার, মানে এগুলা বুঝতে পারি না স্যার, মানে কিভাবে আসে স্যার এগুলো? অ্যাক্রস যদি বলতে চান, যেমন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, অ্যাক্রস দ্য গ্লোব, অ্যাক্রস দ্য কান্ট্রি, মানে সারা দেশ জুড়ে বোঝায়, ঠিক আছে? এখানে অ্যাক্রসের তো দ্য অনেক কান্ট্রি। ইউজেস আছে, ঠিক আছে?
দাদা একটা কোশ্চেন ছিল একদম ফার্স্ট নিয়ে হ্যাঁ, বলেন ইন্ট্রোডাকশন নিয়ে। বলেন বলেন এখানে আমরা মানে যেটা আমাদের টপিক এলডিসি গ্রাজুয়েশন আনলকিং পোটেনশিয়াল অ্যান্ড নেভিগেশন দ্য পাথ হুম অ্যাহেড। আমরা হুম ইন্ট্রোডাকশনের হুম। প্রথম লাইনেই আবার হচ্ছে ফেসিং সেভারাল চ্যালেঞ্জেস দিয়ে দিছি। মানে প্রথম লাইনেই চ্যালেঞ্জটা, মানে এটা কি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে কিনা? মানে আমরা তো এটা হচ্ছে এহেড লিখতেছি, সেই ক্ষেত্রে প্রথম লাইনে শোনেন চ্যালেঞ্জ। শোনেন ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আমি যখন লিখবো, হ্যাঁ, লিখাতে ফোকাস রাইটিং মানে ইউ উইল বি কমপ্লিটলি ফোকাসড। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ দাদা। আপনাকে কমপ্লিটলি ফোকাসড লিখতে হবে। এখন আপনি যদি বলেন যে না আমি একটা জেনারেল স্টেটমেন্ট দিয়ে লিখবো, আপনি যদি বলেন যে লিখবেন না, আপনি লিখতে পারেন, কিন্তু আমার একটা অভ্যাস হচ্ছে গিয়ে কি যে আম, যে আমি যখন লিখবো তখন আমার লেখাটা হবে কিরকম, আমার লেখাটা হবে কমপ্লিটলি ফোকাসড, আমি এর বাইরে যাব না। এটা আমার একটা বদ দাদা অভ্যাস এটার বলতে পারেন। এটার সাথে একটা প্রাসঙ্গিক আমারও প্রশ্ন। বলেন। দাদা অন করেন, কিছু লেখা মিস করে গেছি। না, লেখা মিস করে না, আমি ওটাকে জেমিনিতে দিচ্ছি স্কোর করার জন্য। দাঁড়ান দেখে, হ্যাঁ আপনারা বলেন, আমি শুনতেছি, আমি রেডি করতেছি। হ্যালো বলেন, আমি শুনছি। দাদা, হচ্ছে ইদানিং যে ব্যাংকে দেখা যায় ফোকাস নাই, সে এসে দেয়, যে এসে দেওয়ার জন্য এখানে চ্যালেঞ্জ থাকে না, বা ওই রিকমেন্ডেশন না বলে সরাসরি এসে লিখতে বলে, তাহলে কি লেখার পার্থক্য হবে? আসলে এই বিষয়গুলো না কোনো স্পেসিফিক কোনো হয় না, মানে গাইডলাইন হয় না। যে উনি যেমন বলে যে ভাই আপনি প্রথম পার্টেই চ্যালেঞ্জেস লিখছেন, এটা কেমন দেখা যায়, যে ওনার কাছে জিনিসটা অড লাগতেছে, তাই না? আবার আমি কি বললাম যে ভাই আমি কমপ্লিটলি ফোকাসড, আমি এর বাইরে যাব না। এখন এই বিষয়গুলো যখন আপনি আসলে কি আপনার মতো করে স্ট্র্যাটেজি নেবেন, ঠিক আছে? এই যেমন দেখেন আমি এই লেখাটাকে দিয়েছি, লেখাটাকে দিয়ে বলছি তুমি ব্রেকডাউন করো, ব্রেকডাউন করে যে মাত্রই দিছি দেখেন, দিয়ে বলছে আই থিঙ্ক ইটস এন আইএলটিএস টাস্ক টু স্কোর মি। সে আমাকে স্কোর দিতে কত দেখেন, ওভারঅল ব্যান্ড স্কোর 7.5, দেখছেন? টাস্ক অ্যাচিভমেন্টে 7, কারণ এটা কম আসবে আমি জানি, কারণ হচ্ছে যে আমি করি না এটাকে কি বলে যে এই আইএলটিএস এর ফরম্যাটের স্ট্রাকচার ফেল নেই, পুরোপুরি ফেললে এটা 8 দিত আমাকে। এই দেখেন কোহারেন্স এন্ড কোহেশনে 8, মানে একদম লজিক্যাল ফ্লোতে আমি লিখি। লেক্সিক্যাল রিসোর্স আউট অফ 9-এ 8 দিছে, কোনো সমস্যা নেই। গ্রামাটিক্যালি এটা অটোমেটিক্যালি 8 আসবে, কারণ হচ্ছে যে ওই যে টাইপিং করতে গিয়ে কিছু টাইপও হয়েছে, তো ওই কারণে একটু মার্ক কমাই দিছে, আর কিছুই না। তো দেখেন সে আমার কত সুন্দর মার্কিং দিচ্ছে, 7.5। ইটস এ ভেরি গুড স্কোর। রাইটিং এ 7.5 কিন্তু খুব বড় একটা স্কোর। হ্যাঁ দাদা। সো রাইটিং এ আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কখনোই কি করবেন না, এই অমুক এটা বলছে এটা মাথায় নেবেন না। আপনি জিনিসটাকে নিয়ে ভাববেন, ভেবে চিনতে তারপর লিখবেন, তাইলেই হবে, আর কিছু করতে হবে না, ঠিক আছে? আমার ল্যাপটপে চার্জ শেষ আজকে, দাদা আমি বিদায় নেব। দাদা আমি একটা কথা বলবো। একটা প্রশ্ন আমার দাদা। ল্যাপটপ যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাবে, টুস করে, দ্রুত বলেন। আমরা যদি কোটেশন ইউজ করতে চাই লেখার মধ্যে, তাহলে কোটেশন কোন অনেকেই একদিন কিন্তু ইউজ করবো, তখন দেখেন। আজকে আলোচনা করেন না, ঠিক আছে? আর কোনো কোশ্চেন আছে? দাদা দাদা আমার কোশ্চেন টাইটেলের বিষয়টা দাদা, এটা কি দাদা দাদা মানে টাইটেলের আজকে যা লিখছি এর মধ্যে আপনারা বুঝেন না কেন? আজকে যা লিখছি তার মধ্যে প্রশ্ন করেন, অযথাই অন্য দাদা টপিকগুলো আমার কেন এখানে আমার রিলেভেন্সি করার চেষ্টা কোশ্চেন করেন? আরে বাবারে, আমার ল্যাপটপে চার্জ শেষ অলরেডি, 11টা বেজে গেছে। বলেন না, কি বলেন, দ্রুত বলেন। দাদা আমরা টাস্ক যারা গুলো নতুন, সাবমিট করার জন্য ইমেল দিতে চেয়েছিলেন। দাদা হ্যাঁ পর্তুগালের বুঝিনি খেলা কি আছে, সব বাদ দেন, খেলা দেখি চলেন। ইমেল খেলা অ্যাড্রেস দেবো, দিতে বলেন। চেয়েছিলেন টাস্ক গুলো এক আপু দেওয়ার জন্য। একটা কথা বলতে চেয়েছিল, সেটা বলেন আমাকে শুনি। ভাইয়া আমি বলবো। হ্যালো দাদা স্ক্রিনটা শেয়ার করলাম, একটা স্ক্রিনশট নিতে পারতাম। ভাইয়া স্ক্রিন আজকে তো দেখাইলাম। অপলোডে দেখা যাবে। হ্যাঁ, স্ক্রিন ভাইয়া অফ, আমি আপনি শেয়ারিং বন্ধ করে রাখছি। আপনি যে এখানে রেভিনিউ রেজিলেন্স যেটা আমাদেরকে লিখতে বলছেন, হুম। আমি আসলে ফোকাস রাইটিং নিয়ে আগে ক্লাস করি নাই, তো মানে এখানে আমি কি লিখতে পারি? আমাকে জাস্ট বাংলায় কি বলা যাবে? তাহলে আমি নিজে থেকে হয়তো পরে লিখে নিব। আমি ক্লাসে অলরেডি 2-3 বার বলেছি, আপনি তখন শুনেন নাই? জি আমি মানে শুনেছি, কিন্তু আসলে তাহলে আমি আসলে রেকর্ডটা বুঝতে আবার দেখবেন, তখন আপনি দেখবেন। শুনেন, রেকর্ডটা আবার দেখবেন, তখন পাবেন। তারপর যদি ক্লিয়ার না হয়, আসলে একটা সহজ উপায় আপনি বলি। আসলে এটা বুঝতে আপনি এটা বলেছেন যে রেভিনিউ রেজিলেন্সটা আসলে কি এখন মোদ্দা কথা, মানে just রেভিনিউ রেজিলিয়েন্স জিনিসটা হচ্ছে কিরকম,
যে হ্যাঁ আমি এটা আমার লিখতে পারছি। রেভিনিউ আমি কমাবো না, একদিক দিয়ে কমে গেলেও আমি আরেক দিক দিয়ে আরেক দিক দিয়ে বাড়াবো। বাড়াবো। এক্সপোর্ট হ্যাঁ আর হচ্ছে এক্সপোর্ট আমাদের ডাইভার্সিফিকেশনটা কস্টটা যেরকম সেটা আমি একটু মিনিমাইজ রেভিনিউ, করবো। হ্যাঁ এখন রেভিনিউ রেজিলিয়েন্সটা অনেকভাবে হতে পারে, যে আমার ইনকাম কমে যাচ্ছে তাহলে আমি কস্ট কমাই দিলাম, হতে পারে। আবার হতে পারে ইনকাম কমে যাচ্ছে আমি নতুন মার্কেট এন্ট্রি নিলাম, হতে পারে। ইনকাম কমে যাচ্ছে তাহলে আমি ডিসকাউন্ট অফার করলাম, হতে পারে যে প্রোডাকশন আমার এই সেলস ভলিউম বেড়ে যায়। সো দেয়ার মে হ্যাভ লট অফ আইটেমস, ঠিক আছে। আর আপনি যদি মনে করে থাকেন যে না রেভিনিউ রেজিলিয়েন্স টার্মটা আমার কাছে খুব অ্যাডভান্স মনে হচ্ছে, আমি ইউজ করতে চাই না, আমি অন্য কিছু জীবনে, এক ভাই কি বললো যেন আর একটা অপশন দিয়েছিল, বললাম যে ইউজ করতে পারেন। সো আপনাকে যে এটা ইউজ করতে হবে এমন কিছু কারণ নাই, আপনি গুগলকে প্রশ্ন করতে পারেন। দাদা, হ্যাঁ থ্যাংক ইউ। হ্যালো দাদা। গেল। মেবি দাদার ল্যাপটপ অফ হয়ে ল্যাপটপ গেছে। ল্যাপটপে চার্জ ডাউন শেষ। হয়ে গেছে। হ্যাঁ চার্জ নেই বললো। পর্তুগালের খেলা দেখেন সবাই মিলে। খেলা খুব ভালো হবে মনে হয়। কয়টার সময় খেলা? এই যে 11টায় 11টায় শুরু হয়ে গেছে। প্লেয়ার ঠিক আছে, তাহলে লিভ নেন, লিভ নেন। আরে কই রে, মোবাইলে রুম করে। আমার মনে হয় লিভ নেওয়া উচিত, দাদার যেহেতু কম্পিউটার ল্যাপটপ অফ হয়ে গেছে। দাদা ইলেকট্রিসিটি তো চলে গেছে, কিন্তু এই কাজটা কি রেকর্ড থাকবে দাদার এখানে? রেকর্ড থাকবে। এই আমার এই যে ল্যাপটপে চার্জ দেয়, আমি এবার চার্জ দিয়ে আসলাম। তো আমার কথা কি বুঝতে পেরেছেন সবাই? জি দাদা। ওকে, তাহলে বিদায় নিচ্ছি আজকের মতো। আগামীকাল আবার দেখা হবে। আগামীকাল আমি টপিক দিয়ে দেবো, আজকে একটু পরে পোস্ট করে দেবো, টেনশন নিয়েন না, ঠিক আছে।